আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আজ আমরা আমাদের চতুর্থ ক্লাসে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। আমাদের আজকের ক্লাসটাতে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, যে আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাইতেছে কিনা। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। একটু কমেন্ট করতে হবে প্লিজ। যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন তো বাবা। আর যারা আমাদের সাথে আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। লাইভটা একটু শেয়ার করে দিবেন। আহ, আপনাদের এই গ্রুপে আসলে আমাদের অনেক ভাই বোনের যুক্ত থাকা উচিত। একটা পরিপূর্ণ কোর্স ইনশাল্লাহ আপনারা যেহেতু ফ্রিতে করতে পারতেছেন, একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিন প্লিজ। হ্যাঁ, আজকে ক্লাসটাতে আমরা এমন কিছু টিপস, টেকনিক্স এবং বিষয় শিখবো যেখান থেকে আপনার প্রশ্ন থাকবেই। প্রশ্ন থাকবে মানে কি, ইনশাল্লাহ 100% কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, তো এই মুহূর্তে যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন অ্যান্ড লাইভটা শেয়ার করে দেন। আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দেন প্লিজ। আচ্ছা, যেহেতু পাবলিক গ্রুপ তো লাইভটা একটু শেয়ার করে দেন, আপনাদের বন্ধু বান্ধবরাও দেখতে পাবে, আবার আপনাদের টাইমলাইনও থেকে গেল। ওকে, ঠিক আছে ডিয়ার, থ্যাংক ইউ যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। সো আমাদের আজকে হচ্ছে লেকচার আমাদের লেকচার 4 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 1 নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ স্যার, লিঙ্কিং ওয়ার্ডে প্রবলেম হয়, আব্দুল্লাহ নোমান, লিঙ্কিং ওয়ার্ডের প্রবলেমও সলভ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যেদিন ক্লাস নিব ইনশাল্লাহ। দেখেন স্যার পুরাই ঝকঝকা, এটা কি চেঞ্জিং সেন্টেন্স? হ্যাঁ, এটা চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে। আনকমন ভোকাবুলারি না আসলে ইংলিশে কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ ইনশাল্লাহ, আনকমন ভোকাবুলারি আসলেও আপনাকে ইংরেজিতে কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে। আনকমন ভোকাবুলারি আসলেও কিভাবে আপনি ভোকাবটাকে কভার করতে পারবেন, এটারও কিছু টিপস অ্যান্ড টেকনিক্স আছে, এগুলো আমরা দেখতে থাকবো, শিখতে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, সাউন্ড একটু আটকে আটকে আসতেছে। ওকে, লেট মি চেক, আমি একটু চেক করে দেখি সাউন্ড কি আসলেই আটকে আটকে আসতেছে কিনা। স্যার প্রেপোজিশনটা কবে নেবেন? ইশিতা, নিব বাবা, সবগুলো নিব আমরা। আমরা প্রত্যেকটা টপিক পাবেন, সো ডোন্ট বি প্যানিকড। ট্রান্সফরমেশন নিয়ে কয়টা ক্লাস হবে? আচ্ছা, এই যে আমাদের সাইদ আহমেদ ভাই লিখছে ট্রান্সফরমেশন নিয়ে আপনাদের সাথে 3টা ক্লাস হবে, অনেকগুলো ক্লাস কিন্তু, ঠিক আছে। ফ্রি ক্লাস বলে কিন্তু আমার ভাই বোন এক ক্লাসে শেষ করাই দিচ্ছে, দেখেন 3টা ক্লাস দেওয়া হয়েছে আপনাদেরকে। হ্যাঁ, পাহলবি স্যার এবং বাকিদেরকে আপনারা অবশ্যই থ্যাঙ্কস জানাই দিয়েন, আপনাদের জন্য এই বিশাল আয়োজন আর কি, আলহামদুলিল্লাহ। সো আসেন আমরা শুরু করে দেই। তো দেখেন, এই ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স বলতে গেলে কিন্তু অনেক রকমের চেঞ্জিং আসে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, আবার অনেক সময় অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আসতে পারে। হ্যাঁ, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ আসতে পারে। আরো ডিটেলস টপিক আছে আর কি। সো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে চলে যাচ্ছি। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবচেয়ে স্টুডেন্টদের কাছে কঠিন যেই পার্টটা লাগে, সেই পার্টটা হলো গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। স্যার সাউন্ড একটু খারাপ ভাবে আসতেছে, কাহিনী কি ভাই? একটু চেক করবেন নাকি? আচ্ছা, আমরা একটু চেক করছি। হ্যাঁ, সাউন্ড খারাপ ভাবে আসছে কিনা দেখি, আমরা একটু চেক করতেছি, তারপরে এই সাউন্ড ঠিক আছে। আমরা যে এখানে চেক করতেছি, আমার ফোনও 100% ওকেই। আমাদের সাথে সাজাদ ভাই আছে, এখানেও সমস্যা নাই, ঠিক আছে। স্যার কানেক্টরের প্রিপোজিশনের ক্লাস পাবেন, সব টপিকের ক্লাস পাবেন, হ্যাঁ সব টপিকের। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো আসেন তাহলে আমরা আজকে আলোচ্য বিষয়, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আপনারা পড়ে আসছেন যে গঠন অনুযায়ী সেন্টেন্স হলো 3 প্রকার। গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। যদিও গঠন অনুযায়ী সেন্টেন্স হলো আসলে 4 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। 4 নাম্বার যেটা, এটার নাম আপনারা আসলে খেয়াল করছেন কিনা কখনো, এটার নাম হলো বাবা কম্পাউন্ড কমপ্লেক্স। তবে আমাদের বইগুলো এবং এক্সামগুলোতে এইটা আসে না বলে আমরা এই 4 নাম্বারটাকে বাদ দিয়ে আসছি। স্যার ফার্স্ট পেপারের ক্লাস? জি বাবা, ফার্স্ট পেপারের ক্লাসও নেওয়া হবে। হ্যাঁ তাহসিনা, ফার্স্ট পেপারের ক্লাসও নেওয়া হবে। আপনাদের ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট সব টপিকই পাবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা আসেন। প্রিন্স বলতেছে সাউন্ড খারাপ ভাবে আসতেছে। কাজল বলতেছেন সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, কয়েকজন একটু সাউন্ড নিয়ে বলেন তো, যাদের ক্লিয়ার তারা একটু কমেন্ট করেন, যাদের আনক্লিয়ার তারা একটু কমেন্ট করেন প্লিজ কুইকলি। সালমান সরকার, ওয়ালাইকুম আসসালাম।
শরীফ ভাই কম্পাউন্ড কমপ্লেক্স কি? কম্পাউন্ড কমপ্লেক্স হচ্ছে আরেক রকমের সেন্টেন্স। রাইট ফর্মস অফ ভার্ব শেষ। আচ্ছা, শেষের দিকে আমরা আরেকটা কমপ্লিট টপিক নিয়ে একটা ক্লাস নেবো আমরা, ঠিক আছে? পুরোটার উপরে আমরা আমরা আরেকটা ক্লাস নেবো, সমস্যা নাই। মানে পুরো গ্রামার নিয়ে আমরা একটা ক্লাস নেবো না স্যার? অলকেই সাউন্ড ক্লিয়ার, এই যে দেখছেন ক্লিয়ার বলতেছে। শরীফ ভাই ক্লিয়ার বলছে, সাদিক ভাই ক্লিয়ার, হাসিন ভাই ক্লিয়ার, ফারহান বলছেন ক্লিয়ার, আসমাউল হোসনা বলছেন ক্লিয়ার, জুবাইদা পারভিন, ও মাই গড দেখছেন, রেহানা আক্তার ক্লিয়ার। শুধু প্রিন্স ভাই বলতেছেন আনক্লিয়ার, জয় রায়, এই দেখছেন সবাই তো ক্লিয়ার বলতেছে ভাই আমার। ঠিক আছে, তাহলে আপনাদের একটু বের হয়ে গিয়ে আরেকবার দেখেন, হ্যাঁ? আচ্ছা, আমাদের অলরেডি কিন্তু 6 মিনিট পার হয়ে গেছে, সো আমরা মূল টপিকে চলে যাচ্ছি। আমরা আজকে কথা বলবো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে। তো দেখেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা পারে না, বা করতে গিয়েও কম পারে, বা একটু ভুল করে বা ভয় পায়। এটার কারণটা কি? এইটার কারণ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করাতে গেলে ক্লজ পড়াতে হয়। আমরা অনেক সময় আমাদের এই ছোট ছোট ছাত্রছাত্রী, মানে যারা 9, 10, 8, 9, 10 আছেন, এদেরকে আমরা ক্লজ পড়াই না। যারা ক্লজ পারে না তারা কখনোই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পারবে না। আবার ক্লজ পড়াতে গেলে আপনাকে ফাইনাইট ভার্বটা পড়াতে হবে, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। এখন দুঃখের বিষয়টা কোন জায়গাতে বাবা জানেন? আমরা অনেকে নন ফাইনাইট, ফাইনাইট না পড়ে ক্লজ পড়ি, আবার অনেকে নন ফাইনাইট, ফাইনাইট, ক্লজ কিচ্ছু পড়ি না, সরাসরি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে চলে যাই। এখন যোগ বিয়োগ না পারলে আপনি কি সরল অঙ্ক পারবেন? ঠিক তেমনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেষ করে ফেললেন, আপনি তো ক্লজ পড়লেন না, এই একটা বিপদ। হ্যাঁ, ফাইনাইট, নন ফাইনাইট পড়লেন না, এটা একটা বিপদ। সো যেহেতু আমরা 3টা ক্লাস, মানে লম্বা লম্বা 3টা ক্লাস, অলমোস্ট 5 ঘন্টা, এই 3টা ক্লাসে যেহেতু আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে আলোচনা করব, সেহেতু আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অন্তত আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে করতে পারেন, আগামী 2টো ক্লাস আপনি অটোমেটিক্যালি 95% আগায় থাকবেন। ওকে, এগুলো করতে গেলে উল্টাপাল্টা লাগে, অক্সিজেন সায়ানাইড বলতেছে, না 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 না, এখানে ওই সমস্যা নাই। আসেন তাহলে আমরা একটু সামনের দিকে যাই বাবা। হ্যাঁ, আমি প্রথমে আপনাদেরকে একটু দেখায় নেই ফাইনাইট এবং নন ফাইনাইটটা। ফাইনাইট এবং নন ফাইনাইটটা বুঝতে গেলে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হয়। তো আসেন আমরা একটু দেখে নেই। তো আমি আপনাদের সুবিধার্থে এইখানে 2টো জিনিস লিখে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। একটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি জিনিস বাবা? আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। ওকে ডিয়ার। আর আরেকটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি জিনিস? ভার্বের সাথে আমরা যখন আইএনজি যোগ করে ফেলি, আইএনজি যোগ করার পরে যদি ভার্বটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে, তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। মানে বিষয়টা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন, মজা পাবেন ইনশাল্লাহ। এই দুটো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আপনি এখানে যে বিষয়টা মাথায় রাখবেন, সাধারণত বাবা, শুধু বাবা না, মায়েরা যারা আছেন, ভাগ্নিরা, ভাইগনারা, ভাই বোনেরা যারা আছেন, সবাইকে বলি, সাধারণত যখনই বলা হয় আপনাকে বুঝে নিতে হবে সাধারণত মানে হলো মোস্ট অফ দ্য কেস। মোস্ট অফ দ্য কেস মানে সবসময় হবে এরকম না, বেশিরভাগ সময় হয়। তো মাথায় রাখবেন, সাধারণত যেই ভার্বটার সাথে আইএনজি যোগ হবে, আপনি বাংলায় তার শেষে ইয়া যোগ করবেন। যেমন করিয়া, লিখিয়া, পড়িয়া, দেখিয়া, জানিয়া, শুনিয়া। ওকে, অথবা আপনি তার সাথে একটা এ যোগ করবেন, অথবা এর সংক্ষিপ্ত রূপ একার যোগ করবেন। মনোযোগ সহকারে দেখতে হবে কিন্তু। হ্যাঁ, যেমন দেখেন, আমরা যদি বলি সিইং, তাহলে এটা হচ্ছে দেখ যোগ ইয়া, আপনি কি পাচ্ছেন বাবা? দেখিয়া। অথবা দেখ যোগ এ, দেখে, এই যে এটাই সংক্ষেপ হয়ে একার হয়ে যায়। সিমিলারলি আপনি যদি বলেন হিয়ারিং, শুনিয়া, শুন যোগ ইয়া, অথবা শুনে, বুঝতে পারতেছেন তো? আমরা যদি বলি নোয়িং, জানিয়া বা জেনে, ইটিং, খাইয়া বা খেয়ে, টেকিং, লইয়া বা নিয়ে, মাথা রেখেন একটু। হ্যাঁ, আচ্ছা, অন্যদিকে দেখেন, এখানে আমরা যেটা মাথায় রাখবো, সাধারণত মানে অধিকাংশ ক্ষেত্রে যেই ভার্বটার সামনে টু থাকবে, আপনি বাংলায় তার শেষে একটা তে যোগ করে দিবেন। বাংলায় তার শেষে একটা তে যোগ করে দিবেন। যেমন
আপনি যদি বলেন টু সি, তাহলে বাংলা হবে দেখতে। আপনি যদি বলেন টু নো, তাহলে বাংলা হবে জানতে। দেখছেন তে আসতেছে কিন্তু, হ্যাঁ। আপনি যদি বলেন টু ইট, এই বাংলা হবে খেতে। এইভাবে যেতে, খেতে, লিখতে, পড়তে, জানতে, ধরতে ইত্যাদি যা যা পাইতেছেন, যার সামনে টু থাকবে তার শেষে তে হবে। ওকে, জাস্ট এগুলো যদি মাথায় থাকে দেখবেন খুব চমৎকার ভাবে আগায় যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মুন, আপনার নামটা আসলে বোঝা যাচ্ছে না, থ্যাংক ইউ। এবার একটু মনোযোগ সহকারে দেখেন বাবা। দেখেন আমি জাস্ট আপনাদেরকে টেকনিক্যালি নিয়ে যাচ্ছি। আমি আরেকবার বলি, আমরা মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখব। আমরা দেখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন আপনি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে বস হইতে চান, মানে যদি এটা ম্যাস্টারিং করতে চান, আপনি চাচ্ছেন পুরোটা আয়ত্তে আনবেন, আপনাকে অবশ্যই যে জিনিসটা আয়ত্তে আনতে হবে সেটা হলো ক্লজ। ক্লজ যদি আয়ত্তে আনতে চান তাহলে আপনাকে ফাইনাইট আর নন ফাইনাইট জানতে হবে। এখন আমি টেকনিক্যালি ওই কাজটাই করতেছি। ফাইনাইট নন ফাইনাইটকে আয়ত্তে আনতে গেলে আপনাকে অ্যাটলিস্ট এই দুটো জিনিস জানতে হবে। সো আমি ধরে নিচ্ছি আমাদের ভাই বোনেরা ইনশাল্লাহ এই দুইটা জিনিস জানে। এখন আমরা যে জিনিসটা দেখব, ভার্বগুলোকে আমরা যখন টেন্স অনুযায়ী ভাগ করি, মনোযোগ সহকারে দেখে এটা আপনাকে রাইট ফর্মস অফ ভার্ব থেকে শুরু করে সব জায়গায়, হ্যাঁ সব জায়গায় কাজে লাগাবে, মানে এগিয়ে রাখবে ইনশাল্লাহ। আচ্ছা, না বুঝলে আমাকে কমেন্ট করেন, আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো। হ্যাঁ, আমার একজন স্টুডেন্টও যদি না বোঝে আমার খুব কষ্ট লাগে। হ্যাঁ, আপনারা সবাই বুঝবেন ইনশাল্লাহ। তাহলে এইটা হলো ফাইনাইট ভার্ব। হ্যাঁ, অনেকে ফিনিট বলে, বাবা এটা ফিনিট বলা যাবে না, বাংলায় বলা হয় সমাপিকা। আপনার এই বাংলায় সমাপিকা বলার প্রয়োজন নাই, ইংরেজিতে ফাইনাইটই বলবেন। আর এরপরে কি আসছে, এটা আসতেছে নন ফাইনাইট, অসমাপিকা। অসমাপিকা। আচ্ছা খেয়াল করেন, আমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আসি। তাহলে এখান থেকে কেন ধরলাম, কজ জীবনে আপনি এটা লাস্ট টাইম করতেছেন, জীবনে আপনি এটা লাস্ট টাইম করতেছেন, এরপরে আর কখনো ইনশাল্লাহ আপনাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে প্যারেশানি নিতে হবে না। আচ্ছা, তাইলে এবার আমরা যে কাজটা করব, আমরা জাস্ট একটা আইটেম, আমি জাস্ট একটা আইটেম আপনার সাথে শেয়ার করব, ঠিক তাকে 180 ডিগ্রি উল্টে দিবেন। ঠিক আছে, 180 ডিগ্রি উল্টে দিলে যা পাবেন সেটাই হবে নন ফাইনাইট। আসেন কিভাবে হয় আমরা একটু দেখি। স্যার লেখাটা একটু মোটা করেন। ওকে স্যার, মোটা করতেছি। আর এটা তো আপনারা পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে, এটা আপনারা পিডিএফ এ পেয়ে যাবেন। খেয়াল করেন, আপনি বলবেন যে ভার্ব দেখে, একদম সহজ সংজ্ঞা বলতেছি বাবা, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, সহজ করে বলতেছি আর কি। এই যে এভাবে লিখে দিলাম সহজ ভাষায়, আমরা একদম সহজ ভাষায় শিখতেছি, তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়, তাকে এফভি মানে ফাইনাইট ভার্ব বলে। আবার বলেন না ফরাদ ভাই বা ফাল্গুনি ভাবি। তাহলে এটা ঠিক উল্টায় দেন তো বাবা, উল্টায় দিলে কি হবে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। শেষ, খতম, ফিনিশ, টাটা বাই বাই গায়া। তাই তো? হ্যাঁ, এইটার একটা মারাত্মক আরেকটা সংজ্ঞা আছে। আপনি বলতে পারেন পারসন, অথবা পারসন না বলে বেটার হয়, আপনি বলতে পারেন সাবজেক্ট ও টেন্স পরিবর্তনের সাথে সাথে, পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হয়, রূপের পরিবর্তন হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। যদি এটা মাথায় থাকে, খাতায় একদম পুরা আমরা একদম কোপায় দিব, দেখবেন। এতটুকু জাস্ট একটু দেখেন তো, কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলেন। হ্যাঁ, আই রিকোয়েস্ট অল অফ ইউ টু শেয়ার দিস ভিডিও। হ্যাঁ, আপনারা একটু আমাদের ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন। ওকে ম্যান, তাহলে আসেন সিম্পলি বলতেছি, আমরা যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট, যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে না সেটা নন ফাইনাইট। ঝামেলা শেষ। সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন করলে যেই ভার্ব মানে ভার্বের রূপের পরিবর্তন হয় সেটা ফাইনাইট। সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন করা সত্ত্বেও যেই ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না সেটা হলো নন ফাইনাইট। আসেন আমরা এবার একটু উদাহরণ দেখি।
আচ্ছা খেয়াল করেন, একজন বলতেছে যেই ভার্বের অবজেক্ট থাকে, বাবা ওটা তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, আমরা ওইদিকে যাচ্ছি না। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভের থাকে না, বাট ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটোই ফাইনাইট হতে পারে, নন ফাইনাইট হতে পারে। আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করি, আমরা এই যে আমরা এক্সাম্পলসে যাচ্ছি, খেয়াল করেন। হ্যাঁ, আমরা এক্সাম্পলে যাচ্ছি। দেখেন লাস্ট টাইম, ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম জীবনে শিখতেছেন, এরপর আর জীবনও ঝামেলা হবে না। আমরা যদি এইভাবে বলি যে সে আমাকে খেতে দেয়, জাস্ট বলেন তো এটা কোন টেন্স? 2, সে আমাকে খেতে দিল বা দিয়েছিল, আপনারা বলবেন এটা কোন টেন্স? 3, সে আমাকে খেতে দিবে, আপনারা জাস্ট নাম্বার দিয়ে বলবেন এটা কোন টেন্স, নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3। ওকে স্যার, লেখাগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছে। কি বলেন, বুঝতে কষ্ট হবে কেন বাবা? হ্যাঁ, এই যে আমি নিজে মোবাইল নিয়ে রাখছি তো। হ্যাঁ, বেশি যদি প্রবলেম হয় একটা কাজ করেন, মোবাইলটাকে একটু ওই যে শোয়ায় নেন আর কি, ল্যান্ডস্কেপ সেভ করে নেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন। জুয়েল ভাই, ইউ আর অলসো আ গ্রেট টিচার। আচ্ছা এই তো ধন্যবাদ। রুকসানা পারভিন, আল্লাহ আল্লাহ, 2 নম্বরে ফিচার বলছেন কেন? সে আমাকে খেতে দিয়েছিল, তাই নাই তো এখনো? দিয়েছিল, দিবে না তো বাবা। আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল, হ্যাঁ আমরা একটু লিখে ফেলি। দেখেন তো, আমি যদি বলি সে আমাকে খেতে দেয়, তাহলে হি অর শি যেটা খুশি লেখেন আপনি, হি গিভস মি, সে আমাকে দেয়, কি দেয়? টু ইট, খেতে দেয়। সে আমাকে দিয়েছিল, কি হবে? শি গেভ মি টু ইট। এবার খেয়াল করেন তো, সে আমাকে দিবে, শি উইল গিভ মি টু ইট। এইবার জাস্ট মনোযোগ সহকারে দেখেন, মজাটা ঠিক এই জায়গাতেই। আচ্ছা দেখেন তো, গিভস দেখা টেন্স চেনা যায় কিনা? গিভস দেখে টেন্স চেনা যায়, প্রেজেন্ট টেন্স। ধন্যবাদ আবু, কি জানেন নাম, তলাল না তালাল লিখছেন, নাম উপরে চলে গেল। মাসুদ রানা ভাই, তাসিনা রহমান। আচ্ছা খেয়াল করেন তাহলে, এই যে গিভস দেখে বুঝতেছি আমরা প্রেজেন্ট টেন্স, গেভ দেখে বুঝতেছি পাস্ট টেন্স, উইল গেভ দেখা আমরা বুঝে ফেলাইছি এটা ফিউচার টেন্স। তাহলে আপনারাই বলেন, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা কি ভার্ব? এই যে গিভস হলো ফাইনাইট ভার্ব, গেভ হলো ফাইনাইট ভার্ব, উইল গিভ ফিউচার টেন্স টেন্স এন্ড ফাইনাইট ভার্ব। সো যেই ভার্ব দেখে টেন্স চেনা যাচ্ছে সেটা হলো ফাইনাইট। এইবার আমরা একটা ইন্টারেস্টিং খেলা খেলতেছি। ধরে নেন আমরা গিভস রে পুচ্ছা ফেলাইছি, আমরা গেভ রে মুছা ফেলাইছি, আবার উইল গিভ এটারও মুচ্ছা পুচ্ছা ফেলাইছি। হ্যাঁ, এখন আপনি জাস্ট একটু খেয়াল করেন তো বাবা, আমি যদি বলি শি মি টু ইট, শি মি টু ইট, এখানে বললাম শি মি টু ইট, এখানেও বললাম শি মি টু ইট। এই শি মি টু ইট এটা দেখা দেখেন তো জীবনে কোনো টেন্স চেনা যায়? যদি আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করেন, সে আমাকে খেতে, আমি যদি আপনাকে শুধু এতটুকু বলি জানেন, সে আমাকে খেতে, তা সে আমাকে খেতে কি? সে কি আমাকে খেতে চায়? সে কি আমারে খেতে দেয় নাকি খেতে মানা করে? কিচ্ছু বললাম না, শুধু কতটুকু বললাম, সে আমাকে খেতে। তাহলে দেখেন এই খেতে দেখা জীবনেও টেন্স চেনা সম্ভব না, টেন্স চেনা সম্ভব না, টেন্স চেনা সম্ভব না। আর আমরা একটু আগে বলে আসছি টু ইট খেতে, টু গো যেতে, টু সি দেখতে, তাই না? তার মানে এতটুকু দেখে টেন্স চেনা অসম্ভব। তাহলে যেটা দেখে টেন্স চেনা যায় না সেটা কি? নন ফাইনাইট ভার্ব। তাহলে এই অংশ দেখে আমরা টেন্স চিনতেছি না, তাই এটা একটা নন ফাইনাইট ভার্ব। এইটাও একটা নন ফাইনাইট ভার্ব, এন্ড ইভেন এইটাও একটা নন ফাইনাইট ভার্ব। বাট ফাইনি ভার্ব দেখেন, আমি যখনই এই কথাটা লিখে ফেলছি, শি গিভস আপনি চিনে ফেলছেন প্রেজেন্ট টেন্স, শি গেভ আপনি চিনে ফেলছেন পাস্ট টেন্স, শি উইল গিভ আপনি চিনে ফেলছেন ফিউচার টেন্স। তাইলে বাবা টেন্স চেনা গেলে কি হয়? ফাইনাইট ভার্ব। টেন্স চেনা গেলে ফাইনাইট ভার্ব, টেন্স চেনা গেলে ফাইনাইট ভার্ব। আই হোপ ফাইনাইট নন ফাইনাইট চেনা নিয়ে আপনার আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা এইবার একটু খেয়াল করেন তো, প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে ছিল? প্রথম সেন্টেন্সটা দেখে কোন টেন্স চিনতে পারছেন আপনি? চিনে ফেলছেন প্রেজেন্ট টেন্স। পরেরটা দেখে কি চিনে ফেলছেন? পাস্ট টেন্স। এর পরেরটা দেখে কোন টেন্স চিনছেন? ফিউচার টেন্স। এবার একটু খেয়াল করেন তো, আমরা বলেছিলাম টেন্স পরিবর্তনের সাথে সাথে যেই ভার্বের রূপের পরিবর্তন হয় সেটা কি?
ফাইনাইট, খেয়াল করেন সেটা হলো ফাইনাইট। তাহলে খেয়াল করেন এই যে ফাইনাইট ভার্ব প্রেজেন্ট টেন্সে ছিল গিভস, ফাইনাইট ভার্বটা পাস্ট টেন্সে হয়ে গেছে গেইভ, ফাইনাইট ভার্বটা ফিউচার টেন্সে হয়ে গেছে কি উইল গিভ। তার মানে টেন্স পরিবর্তনের সাথে সাথে প্রেজেন্ট টেন্সের ফাইনাইট ভার্ব, পাস্ট টেন্সের ফাইনাইট ভার্ব, ফিউচার টেন্সের ফাইনাইট ভার্ব তার রূপের পরিবর্তন করতেছে। কিন্তু কিন্তু আপনি জাস্ট যদি এই জায়গাটাতে দেখেন, প্রেজেন্ট বলেন, পাস্ট বলেন আর ফিউচার বলেন, টুইট টুইট টুইট, প্রেজেন্ট টেন্সেও টুইট, পাস্ট টেন্সেও টুইট, ফিউচার টেন্সেও টুইট। তার মানে এই টুইটে আপনি 2 বালতি ফেয়ার অ্যান্ড লাভলিও যদি লাগায় দেন, এর রূপের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তার মানে যেটা নন ফাইনাইট ভার্ব তারে আমরা 2-3 বালতি ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই দিলেও কোনো কাজ হবে না, রূপের কোনো পরিবর্তন হবে না। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে ভার্বের রূপের পরিবর্তন হয় না, টেন্স পরিবর্তন করলে একই রকম থাকে, এটার নামই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইজ ইট ওকে? দেখেন তো ঠিক আছে কিনা, এতটুকুর মধ্যে কোশ্চেন আছে কিনা একটু দেখেন তো বাবা। তাহলে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব এতটুকু চিনেছি কিনা একটু কুইকলি বলবেন। আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট এতটুকু চিনতে পেরেছি কিনা কুইকলি বলবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রিফাত সাহেব, জি আব্দুর রহমান আলভি, থ্যাংক ইউ, তাহমিদ ফারহান লুবান। আচ্ছা আচ্ছা, সহজগুলাই পারি, এখন কঠিন এগুলো স্যার, এগুলো তো বেসিক বাবা, আমি তো বেসিক থেকে অ্যাডভান্সে যাবো রে বাবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যাক, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি ধরে নিচ্ছি আপনি ফাইনাইট এবং নন ফাইনাইট চিনে ফেলছেন। এখন এখন আমরা যেই জায়গাটাতে যাব, সেটা হলো ক্লজ। আমরা এখন ক্লজে যাচ্ছি। এখন আমরা ক্লজ দেখব, খেয়াল করেন। ক্লজ, আপনি যদি ক্লজ না পারেন তাহলে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড এগুলো পারবেন না। তাহলে আসেন আমরা এখন কথা বলবো ক্লজ নিয়ে। হ্যাঁ, এই উচ্চারণ হচ্ছে ক্লজ। ক্লজ জ এবং ঝয়ের মতো মাঝামাঝি আর কি। বাংলায় এটাকে বলা হয় উপবাক্য, অথবা বাংলায় আরেকটা শব্দ বলা হয় এটাকে খণ্ড বাক্য। তবে অনেকে এটাকে বাক্যাংশ বলে, ক্লজ মানে কখনোই বাক্যাংশ নয়। ঠিক আছে, ফ্রেজ হলো বাক্যাংশ। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আপনি বলবেন যে ক্লজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড। ক্লজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড, এমন একগুচ্ছ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে। তাইলে এবার খেয়াল করেন, ইউটিউবে লাইভ করেন না কেন বাবারে, একসঙ্গে 2টা লাইভ করা হয় না আর কি। হ্যাঁ, নেক্সট থেকে ট্রাই করবো আমরা। ঠিক আছে, অনেক সময় যে অনলাইনে বা আমাদের কি বলে ইন্টারনেটের প্রবলেম থাকার কারণে অনেক সময় একটু ঝামেলা হয়, এই জন্য ইউটিউবে লাইভ করা হচ্ছে না আর কি। আচ্ছা, তারপরেও আমি এটা জানাই দেবো ইনশাল্লাহ অফিসে। তাহলে একটু খেয়াল করেন, ক্লজ কাকে বলে? ক্লজ মানে হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড। দেখেন, ক্লজ বললে আপনি 3টা বৈশিষ্ট্য পাবেন। এক, সেখানে একগুচ্ছ ওয়ার্ড থাকবে। একগুচ্ছ মানে কয়টা কে বলতে পারবেন? একগুচ্ছ মানে কয়টা? মাহিক বলতেছে এইচএসসি নাকি এইচএসসি, বাবা এটা দুটাতেই আছে, দুটোর জন্যই কভার হয়ে যাবে। হ্যাঁ, ইভেন যারা জবের প্রিপারেশন নিচ্ছে এটা তাদেরও হবে, যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে, যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য হবে, কজ এই টপিক থেকে সব জায়গাতেই প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, ক্লজ মানেই একগুচ্ছ ওয়ার্ড থাকতে হবে। একগুচ্ছ মানে কয়টা? কম পক্ষে 2টা, এর বেশি থাকলে আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, কম পক্ষে 2টা থাকতে হবে। আর যেখানে সাবজেক্ট থাকতে হবে আর একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তার মানে একটা ক্লজ হতে গেলে 3টা বৈশিষ্ট্য থাকতে হয়। একগুচ্ছ ওয়ার্ড থাকতে হয়, একটা সাবজেক্ট থাকতে হয়, একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। এখন এখন আমি কিছু শব্দগুচ্ছ লিখব, আপনারা আমাকে বলবেন এই শব্দগুচ্ছগুলো ক্লজ অর নট। ইয়েস অর নো। ক্লজ হলে ইয়েস লিখবেন, যদি না হয় নো লিখবেন। ঠিক আছে, ধরেন আমি লিখলাম ইফ হি came here। 2 নাম্বার, she found me। 3 নাম্বার, আচ্ছা ধরেন আমরা 2 নাম্বার লিখলাম, she studies hard। 3 নাম্বার, he is younger
ব্রাদার। আপনারা জাস্ট ক্লজ হলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। কুইকলি কমেন্ট করতে হবে। হ্যাঁ, ক্লজ হলে ইয়েস, না হলে নো। ক্লজ হলে ইয়েস, না হলে নো। ইয়েস অর নো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস থ্রি গ্রুপ অফ ওয়ার্ডস? আর দে ক্লজেস অর নট? ইয়েস অর নো? ইয়েস অর নো জাস্ট একটু কমেন্ট করবেন। এই তো মাশাআল্লাহ অনেকে কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মাশাআল্লাহ, এই তো ধন্যবাদ। আরে বাবা, আমরা তো সব বস। বলেন স্যার আমরা ছোট ছোট বড় বস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দেখেন, এক নাম্বারটাকে আমরা ডেফিনেটলি একটা ক্লজ বলবো। প্রশ্ন হচ্ছে হোয়াই? কারণ আমরা জানি ক্লজ হতে গেলে একগুচ্ছ ওয়ার্ড থাকতে হয়, মানে কমপক্ষে দুইটা। 1 2 3 4, এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে। আর কি থাকতে হয়? সাবজেক্ট। এই যে দেখেন, হি হলো একটা সাবজেক্ট আছে। কি থাকতে হয় বাবা? একটা সাবজেক্ট থাকতে হয়। তাহলে হি একটা কি? হি হলো একটা সাবজেক্ট। আর খেইন দেখে বুঝতেছেন কোন টেন্স? পাস্ট টেন্স। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা কি? ফাইনাইট ভার্ব। সো আমরা বলতে পারি যে নিঃসন্দেহে এইটা হলো একটা ক্লজ। হ্যাঁ, বাংলাটা কি? যদি সে এখানে আসতো। হ্যাঁ, বাক্য হয়নি এটা, বাট ক্লজ হয়ে গেছে। আমাদের মাসুম স্যার, বিসিএস এবং ব্যাংক জবের বিখ্যাত স্যার, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এরপর আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, দেখেন, বা একটা অংশ দেখতে পাচ্ছি, শি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে। এটারে কি ক্লজ বলা যায়? তাহলে দেখি একগুচ্ছ ওয়ার্ড আছে কিনা। 1 2 3, একগুচ্ছ ওয়ার্ড আছে। সাবজেক্ট থাকতে হয়। সাবজেক্ট কি আছে? এই যে দেখেন, শি হলো একটা সাবজেক্ট। ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি বাবা? টেন্স চেনা যায় এমন একটা ভার্ব। এই যে দেখেন, স্টাডিজ দেখে বুঝতেছেন প্রেজেন্ট টেন্স। সো আনডাউটেডলি এটা একটা কি? ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। সো আমরা বলবো যে ভাইয়া এইটাও একটা ক্লজ। এইবার আসেন নাম্বার 3 অর থার্ড, হিজ ইয়াঙ্গার ব্রাদার। তার ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাই। আবার বলেন না ইয়াং মানে কচি, তার কচি ভাই। কচি ভাই না, হ্যাঁ, তার ছোট ভাই। এখন প্রশ্ন হচ্ছে হিজ ইয়াঙ্গার ব্রাদার, এটাকে কি ক্লজ বলা যায়? আগে আমরা দেখি একগুচ্ছ ওয়ার্ড আছে কিনা। 1 2 3, একগুচ্ছ ওয়ার্ড আছে। এখানে কি কোনো সাবজেক্ট আছে? আর বাবা, ভার্ব না থাকলে সাবজেক্ট আসবে কোত্থেকে? ভার্বের সামনে যেটা থাকে সেটা সাবজেক্ট, কোনো সাবজেক্ট নাই। এখানে টেন্স চেনা যায় এমন কোনো ভার্ব বা ফাইনাইট ভার্ব আছে? নাই। তাহলে এটা ক্লজ নয়। যখন একগুচ্ছ ওয়ার্ডে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না, তখন সেটাকে বলা হয় ফ্রেজ। আপনি এটাকে বলবেন ফ্রেজ, ফ্রেশ না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করেন। প্রথম ক্লজটা আমরা যদি শুধু এতটুকু বলি, যদি সে এখানে আসতো। তাহমিদ ফারহান বলতেছেন আমি সঠিক বলছি। হ্যাঁ, আপনারা অনেকেই সঠিক বলছেন, থ্যাংক ইউ। আপনি যদি শুধু এতটুকু বলেন, যদি সে এখানে আসতো, এতটুকু বললে কি মনের ভাব প্রকাশ পায়? পায় না। এই যে দেখেন, এতটুকু বললে মনের ভাব প্রকাশ পায় না, একটা আকাঙ্ক্ষা থাকে। মাথায় রাখবেন, যেই ক্লজ মনের ভাব প্রকাশ করতে পারে না, ভালোভাবে খেয়াল করেন কিন্তু, যেই ক্লজ মনের ভাব প্রকাশ করতে পারে না, যেই ক্লজ দিয়ে মনোভাব প্রকাশ পায় না, আকাঙ্ক্ষা থাকে, সেটাকে বলা হয়, সেটাকে ইংরেজিতে বললে আপনি বলবেন ডিপেন্ডেন্ট ক্লজ। আর যদি বাংলায় বলেন তাহলে এটাকে বলবেন, বাংলায় বললে এটারে বলবেন অধীন ক্লজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, আমি যদি শুধু এতটুকুই বলতাম, যদি সে এখানে আসতো, মনের ভাব প্রকাশ পায় না, একটা আকাঙ্ক্ষা থাকে, তাহলে এই ক্লজটাকে বলা হয় অধীন ক্লজ। কিন্তু আমি যদি শুধু এতটুকুই বলি, শি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে, খেয়াল করেন, এটা দিয়ে মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পায়। তাহলে যেই ক্লজ মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, অন্য কোনো ক্লজের সাহায্য লাগে না, সেই ক্লজটাকে ইংরেজিতে বলা হয় ইনডিপেন্ডেন্ট ক্লজ। যদি বাংলায় বলেন, আমরা এটাকে বলবো স্বাধীন ক্লজ। হ্যাঁ, অনেকে প্রথম ক্লজটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, দ্বিতীয় ক্লজটাকে বলে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা আপাতত দুই রকমের ক্লজ শিখলাম। ক্লজ আরো এক রকমের আছে। এরপর আবার সাবঅর্ডিনেট ক্লজ, যেগুলো মানে ডিপেন্ডেন্ট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা যায়, আমরা ওইদিকে যাচ্ছি না। তাহলে আমরা আপাতত জানলাম যে ক্লজ দিয়ে মনোভাব প্রকাশ পায় সেটা স্বাধীন, আর যদি প্রকাশ না পায় তাহলে সেটা অধীন। ঠিক আছে, আচ্ছা, এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উর্দু থাকে, তাহলে কি সেটা ক্লজ হবে? হ্যাঁ, হবে।
আপনি যদি কাউকে শুধু এতটুকু বলেন গো, এটা কি একটা ক্লজ? জি হবে, কারণ এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, এই একগুচ্ছর মধ্যে ইউটা উহ আছে, বলেন না আবার। আমি ছোটবেলায় উহ বলতাম, আমার এই কথা স্যারের আবার মানে সহ্য করতো না আর কি। তো দেখেন এইটাও একটা ক্লজ, কারণ এখানে যদিও একটা মনে হচ্ছে, বাট ওয়ার্ড আছে কিন্তু দুইটা, একটা উজ্জ আছে, লুকায় আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ক্লজ চিনে ফেলছি, আমাদের ক্লজ নিয়ে কোনো সমস্যা নাই। এখন একটা তথ্য হচ্ছে কি, অনেকে বলতে পারে যে ভাইয়া আমি তো দেখা গেছে মিনিংই বুঝি না, তাহলে আমি কেমনে বুঝবো এটা স্বাধীন নাকি অধীন? আচ্ছা আসেন, আপনি যেটা মাথায় রাখবেন, যেই ক্লজের সামনে লিঙ্কার থাকে, যেই ক্লজের সামনে লিঙ্কার থাকে সেটা হচ্ছে অধীন। ওকে, আর লিঙ্কারটাকে যদি তুলে দেন তাহলে হবে স্বাধীন। আমরা আপনাদের সুবিধার্থে কিছু লিঙ্কিং ওয়ার্ড এখানে লিখে দিচ্ছি। লিঙ্কিং ওয়ার্ড, এগুলোকে কেউ কেউ বলে লিঙ্কার্স, কেউ কেউ এগুলোকে বলে সাবঅর্ডিনেট কনজাংশনস। আপনার কাছে যা ভালো লাগে তাই বলতে পারেন। খেয়াল করেন, আমরা কিন্তু এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জিং এ প্রবেশ করছি। ঠিক আছে, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জিং এ চলে আসছি। আচ্ছা খেয়াল করেন, মাথায় রাখবেন এগুলো আপনাদের সিলেবাসে কমপ্লিটিং সেন্টেন্স নাই। কমপ্লিটিং সেন্টেন্স নাই, এটা একটা বড় ঝামেলা আর কি। বাট কমপ্লিটিং সেন্টেন্স না দিলেও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেয়া আছে। আসলে দুটো একটা একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আর কি, একটা একটার সাথে জড়িত। জিজ্ঞেস করতেছে লিঙ্কার কি? দুটো ক্লজকে যেটা লিঙ্ক করবে সেটাই হচ্ছে লিঙ্কার, দুটো ওয়ার্ডকে যেটা লিঙ্ক করবে এটার নাম হচ্ছে লিঙ্কার। যেমন ধরেন আপনি বলেন আমার বন্ধু দুইজন, একটা রানা আর একটা রাকিব। তো আপনি শুধু রানা আর রাকিব তো বলবেন না, মাঝখানে একটা অ্যান্ড দিচ্ছেন না, এই অ্যান্ড যেহেতু দুটো ওয়ার্ডকে লিঙ্কড করছে এটার নামই হচ্ছে লিঙ্কার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি দেখতেছি দেখেন, অ্যাজ, সিন্স এন্ড বিকজ। মাথায় রাখবেন অ্যাজ, সিন্স, বিকজ এই তিনটার বাংলা হলো যেহেতু, আবার এই তিনটার বাংলায় হলো কারণ। যারা লিঙ্কার এবং কানেক্টরস নিয়ে ঝামেলায় আছেন আজকের ক্লাসটা তাদেরও অনেক কাজে লাগবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম আব্দুল আজিজ ভাই। আচ্ছা এরপরে আছে দৌ এবং অল দৌ। আরেকটা শব্দ আছে, আপনাদেরকে শেখানো হয়েছে কিনা জানি না, শিখে রাখেন। অল বি ইট, দো অল দো এবং অল বি ইট, অল বি ইট এটার বাংলা হলো যদিও। আপনারা দেখবেন ঢাকা বোর্ডে 2024 সালে দো অল দো দিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সেন্টেন্স আসছিল। ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছিল, সিলেট বোর্ড 2024 সালে আসছিল, বাকি বোর্ডগুলো আমি এখনো চেক করি নাই। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো থেকে আপনারা চেঞ্জিং সেন্টেন্সে হিউজ পরিমাণ কোয়েশ্চেন পাবেন, মাথায় রাখেন, কাজে আসবে। আচ্ছা এরপরে আরো আছে, যেমন ইফ। আপনারা জানেন ইফ মানে যদি, ইফ মানে যদি না বলে লে বললে শুনতে ভালো লাগবে। আর অনেকে বলতে পারে ভাইয়া ইফ মানে যদি না বলে লে কেন বলবো আমরা? আচ্ছা খেয়াল করেন, আপনি যদি এইভাবে বলেন যে যদি তুমি আসো আমি যাব, আপনি এটাকেই বলতে পারেন তুমি আসলে আমি যাব। যদি তুমি কঠোর পড়াশোনা করো তাহলে এ প্লাস পাবে, না বলে আপনি কি বলতে পারেন, কঠোর পড়াশোনা করলে তুমি এ প্লাস পাবে। যদির জায়গায় লে বলেও আমরা কাজটা চালায় নিতে পারি। যদি তুমি আসো আমি যাব না বলে আপনি কি বলতে পারেন, তুমি আসলে আমি যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করেন কিন্তু ইফ, লে, আনলেস। এই আনলেস দিয়ে দেখবেন বোর্ডে অনেকবার বোর্ডে কোশ্চেন আসছে আর কি। আনলেস মানে হলো যদি ডট ডট না, অথবা না ডট ডট লে। যদি তুমি না পড়াশোনা করো তুমি পরীক্ষায় ফেল করবে, এটা না বলে আপনি কি বলতে পারেন, তুমি ঠিকমতো পড়াশোনা না করলে ফেল করবে। ডান। আচ্ছা এরপর আছে অ্যাজ ইফ, অ্যাজ দো। আপনারা অনেকে পড়ে আসছেন যেন, এটা আসলে প্র্যাকটিক্যালি হলো এমন যেন। হ্যাঁ এরকম আরো অনেক আছে, আমরা সব না লিখলে হয়। যেমন সো দ্যাট মানে হলো যাতে। ওকে, লেস্ট, লেস্ট এর বাংলা হলো যাতে ডট 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 না। তাহলে এই শব্দগুচ্ছগুলো একটু ভালোভাবে মাথায় রাখবেন, যদি রাখতে পারেন আলহামদুলিল্লাহ বেটার, না পারলে বিপদ। তাহলে এখানে আমরা আরো কিছু শব্দ মাথায় রাখি, দ্যাট অথবা ডবলেস ওয়ার্ড মাথায় রাখবেন রিলেটিভ প্রোনাউন হিসেবে থাকলে। রিলেটিভ প্রোনাউন
হিসেবে থাকলে। আচ্ছা, এই জিনিসগুলো আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমাদের আজকের ক্লাসটাতে বেশিরভাগ তাত্ত্বিক আলোচনা আসবে। অল বি ইট এর উদাহরণ দেন, আপনি যেই জায়গায় দো এবং অল দো লিখতে পারেন সেই জায়গাতেই অল বি ইট লিখতে পারবেন। থ্যাংক ইউ সুমন ওয়াজিদ ভাই। আনিকা ইসলাম নেক্সট উইকে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন কিন্তু এবার আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্যটা মাথায় রাখতে হবে সেটা হলো সাধারণত উপরের যে কোনো একটা বা একটি লিঙ্কার যদি কোনো ক্লজের পূর্বে বসে তবে সেই ক্লজটি ডিপেন্ডেন্ট ক্লজ, সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ হয়। তাহলে আমরা মাথায় রাখবো যেই ক্লজের সামনে লিঙ্কার থাকে সেটা অধীন, লিঙ্কারকে তুলে দিলে সেটা স্বাধীন। ওকে, আমরা মাথায় রাখবো যে ক্লজের সামনে লিঙ্কার থাকে সেটা অধীন, তুলে দিলে স্বাধীন। আচ্ছা, কেউ কেউ বারবার কমেন্ট করতেছেন জীববিজ্ঞান আর উচ্চতর গণিতের ক্লাস হবার কথা ছিল, সেটা কবে হবে? আপনাদেরকে রুটিন দিয়ে দিয়েছে তো বাবা, ঠিক আছে, আপনাদেরকে তো রুটিন দিয়ে দিয়েছে। আর এরপরও যদি কোনো ক্লাস মিস হয় বা যদি নতুন করে ক্লাস অ্যাড হয় এটা আপনাদেরকে রুটিন করে জানাই দিবে বাবা। হ্যাঁ, এই তো আব্দুল আজিজ ভাই, এই যে উনি লিখে দিচ্ছে অলবিট আই ওয়াজ ওয়ার্কিং আই হ্যাভ জয়েন্ড আ ক্লাস। যদি আমি কাজ করছিলাম, আমি ক্লাসে জয়েন করছি। দেখছেন, এই যে অলবিট দিয়ে আমাদের ভাই একটা সেন্টেন্স বানাই দিল। স্যার পিডিএফ কোথায় পাবো? পিডিএফ হচ্ছে গিয়ে আপনারা এই যে এমপিবিয়ানে গিয়ে আপনারা গুগলে গিয়ে এমপিবিয়ান লিখে সার্চ দিবেন, এখানে গেলে পিডিএফ ভিডিও সব পেয়ে যাবেন, নোটশিট যা লাগে আর কি, এক্সাম লিঙ্ক সহ সব পাবেন। তাহলে আমরা মাথায় রাখবো এই লিঙ্কারগুলো যার সামনে থাকবে সেটা অধীন হবে, লিঙ্কার তুলে দিলে স্বাধীন হবে। যেমন আপনি যদি বলেন ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে ডাকো, এতটুকু বললে কি মনের ভাব প্রকাশ পায়? একটা আকাঙ্ক্ষা থাকে, যদি তুমি আমাকে ডাকো তাহলে কি আমি কি খুশি হয়ে তোমার বাসায় আসবো নাকি তোমার কানের নিচে কইসে দুটো দিব? কিছু বললাম না, শুধু বললাম যদি তুমি আমাকে ডাকো, মনোভাব প্রকাশ পায় না। এইবার আপনি যদি চারে তাড়ায় দেন ইউ কল মি, তুমি আমাকে ডাকো, স্বাধীন হয়ে গেছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যেই ক্লজের সামনে লিঙ্কার থাকে সেটা অধীন, তুলে দিলে স্বাধীন। আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি যে দেখবেন আপনার বাসায় বা গ্রামে যারা গেছেন তারা দেখবেন গরুর গলায় রশি বেঁধে দিলে গরুটা কি অধীন থাকে না স্বাধীন থাকে? গরুর গলায় রশি বেঁধে দিবেন, সে আপনার অধীন হয়ে যাবে। লিঙ্কার গুলো গরুর গলার দড়ির মতো। আমরা যখন গরুর গলায় দড়ি লাগাই দিই, গরু কিন্তু এক জায়গায় থাকে, নড়াচড়া করতে পারে না বা যাইতে পারে না। সো আপনাকে মাথায় রাখতে হবে লিঙ্কার থাকলে অধীন, তুলে দিলে স্বাধীন। গরুর গলার রশি খুলে দিলে গরু কি করে? তিরিং বিরিং করে লাভ দিয়ে এদিক ওদিক চলে যায়, ঠিক আছে। ঠিক তেমনি লিঙ্কার তুলে দিলেও ক্লজটা স্বাধীন হয়ে যায়। এরকম আমরা আরো উদাহরণ দিতে পারি, যেমন যে আমরা একটু আগে বললাম অ্যাজ সিন্স বিকজ, বাংলা কি? অ্যাজ সিন্স বিকজ বাংলা হলো যেহেতু বা কারণ। আপনি যখন এভাবে বলবেন অ্যাজ হি ওয়ার্কড হার্ড, বাংলা কি? যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল। বাকিটা না বললে কি মনের ভাব প্রকাশ পায়? পায় না, একটা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু আপনি এই অ্যাজ বা যেহেতুটারে কেটে দেন, তখন কি হচ্ছে? হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো। তাহলে বিষয়টা আসতেছে যেই ক্লজের সামনে লিঙ্কার থাকে সেটা অধীন, লিঙ্কারকে তুলে দিলে স্বাধীন। এতটুকু যদি মাথায় থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে এবং কম্পাউন্ড সেন্টেন্সে। তারপরে আমরা এটা ট্রান্সফরমেশনে চলে যাব, ঠিক আছে। সো এই যে 40 মিনিট ধরে আমরা কি দেখলাম? আমরা বেসিক তথ্যগুলো দেখলাম। এই 40টা মিনিট আমাদেরকে পরবর্তী 40 মিনিটটাকে এগিয়ে নেবে ইনশাল্লাহ। তাহলে এইবার আসেন, আপনাকে যদি কেউ প্রশ্ন করে সিম্পল সেন্টেন্স কাকে বলে, আপনি বলবেন যেই সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকেই বলা হয় সিম্পল সেন্টেন্স। খেয়াল করেন, আমরা কিন্তু এইবার আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে চলে আসছি। তাহলে যে সেন্টেন্সে সাবজেক্ট থাকে একটা, ফাইনাইট ভার্ব থাকে একটা, সেটাই সিম্পল সেন্টেন্স। যেমন আমি এখানটা বাক্য লিখে রাখছি, হিমু রিটায়ার্ড ইন 1997। হিমু 1997 সালে অবসর নেন বা রিটায়ার করেন। এই পুরো বাক্যটাতে সাবজেক্ট আছে কয়টা? একটা। রিটায়ার্ড দেখে কোন টেন্স চিনেছেন? পাস্ট টেন্স। টেন্স চেনা গেলে কি ভার্ব? তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এই যে ফাইনাইট ভার্ব।
পুরো সেন্টেন্সে সাবজেক্ট আছে কয়টা? একটা। ফাইনাইট ভার্ব আছে কয়টা? একটা। এই যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব যুক্ত যে বাক্যটা, এই বাক্যটাকেই আপনি বলবেন সিম্পল সেন্টেন্স। তাহলে আপনাকে যখন প্রশ্ন করা হবে যে সিম্পল সেন্টেন্স কি দেখে চিনবেন, আপনি তখন বলবেন যে ভাই চেনার উপায় হলো সাবজেক্ট থাকে একটা, ফাইনাইট ভার্ব থাকে একটা, আর ক্লজ কয়টা থাকে? ক্লজও একটাই থাকে। সেই ক্লজটা কি স্বাধীন হয় নাকি অধীন হয়? স্বাধীন হয়। কারণ এই দেখেন এটা কিন্তু একটা ক্লজ। কেন? কারণ সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ। এই ক্লজটা কি ক্লজ? বাংলায় বললে আপনি বলবেন এটা স্বাধীন ক্লজ, ইংরেজিতে বললে আপনি বলবেন এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এতটুকু কি ক্লিয়ার বাবা? একটু কমেন্ট করেন তো। জাহিদুল ভাই জিজ্ঞেস করতেছে রাইট ফর্মস অফ ভার্বের উপরে আমরা দুটো ক্লাস নিয়েছি তো ভাই, আর হবে না লাইভ। হ্যাঁ আচ্ছা, আমরা কানেক্টরের ক্লাসও নিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সিম্পল সেন্টেন্স মানে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, ক্লজও একটা, সেটা স্বাধীন ক্লজ হয়। ধন্যবাদ মাসুদা আক্তার। আচ্ছা আচ্ছা রিফাত ধন্যবাদ। এইবার আসেন, আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। মাথায় রাখবেন যেই সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বাংলা কি? স্বাধীন ক্লজ। আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজের বাংলা কি? অধীন ক্লজ। তাহলে যেই সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকেই বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আমরা যদি জাস্ট এই জায়গাটাতে খেয়াল করি, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাক্য আছে when it was 1997, যখন এটা ছিল 1997 সাল। দেখেন আমি যদি শুধু এতটুকু বলি যখন এটা ছিল 1997, বলেন তো এতটুকু বললে কি মনের ভাব প্রকাশ পায় নাকি একটা আকাঙ্ক্ষা থাকে? তাহলে দেখেন যেই ক্লজ দিয়ে মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পায় না সেটা কি? স্বাধীন নাকি অধীন? আশা করি বুঝতে পারছেন। যখন এটা ছিল 1997, পরের অংশটা আমরা বললাম না, ঠিক আছে। এরপর আমরা বললাম হিমু রিটায়ার্ড। এখানে দুটো ক্লজ দেখতে পাচ্ছেন আপনারা, বলেন তো প্রথম ক্লজটা কি, দ্বিতীয় ক্লজটা কি? প্রথম ক্লজটা কি, দ্বিতীয় ক্লজটা কি? এই যে দেখেন আমি এতটুকু শুধু যদি বলি যে যখন এটা ছিল 1997, মনোভাব প্রকাশ পায় না, কারণ সামনে লিঙ্কার আছে। তাহলে লিঙ্কার থাকলে সেটা কি হয়? লিঙ্কার থাকলে সেটা হয়ে যায় ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। যদি বাংলায় বলেন তাহলে বলবেন যে ভাইয়া এটা হলো অধীন ক্লজ। আর হিমু রিটায়ার্ড, হিমু রিটায়ার করলো, হ্যাঁ অবসর গ্রহণ করলো, এতটুকু বললে মনের ভাব প্রকাশে কোনো সমস্যা থাকে না। তাহলে এইটা কি? এইটা হলো স্বাধীন ক্লজ। যদি ইংরেজিতে বলেন তাহলে বলবেন এইটা হচ্ছে ভাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে দেখেন একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সম্মিলিতভাবে যেই একটা সেন্টেন্সকে তৈরি করলো, পুরো সেন্টেন্সটাকে আমরা একত্রিতভাবে বলবো এইটাই হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইজ ইট ওকে ম্যান? ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই বারবার এক একজন এক একটা টপিকের কথা বলতেছেন। আমরা বলেছি তো আপনাদের এসএসসির যত টপিক আছে সব টপিকের ক্লাস হবে। সো প্লিজ আর আউটসাইড কোনো কথা বলবেন না। অনেকে আবার দেখা গেছে ক্লাসে আইসা মানে এই যে এই ক্লাসের নিচে অদ্ভুত সব কমেন্ট করেন, ঠিক আছে, এটা খুব বাজে জিনিস আর কি। এই কাজটা আমরা না করি। যেই মানুষটা, যেই ভাই বোনেরা ক্লাস করতেছে, হ্যাঁ যারা ক্লাস করতেছে কাইন্ডলি তাদেরকে ডিস্টার্ব করবেন না প্লিজ। ইউ মে টেক লিভ ইফ ইউ আর নট ইন্টারেস্টেড, জাস্ট টেক লিভ প্লিজ। আপনি আরেকজনকে বিপদে ফেলায়েন না, হ্যাঁ আরেকজনকে ঝামেলা করেন না। আচ্ছা, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় কি বাবা? কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হচ্ছে, খেয়াল করেন, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এখানে সাবজেক্ট থাকে দুইটা। কিভাবে দুইটা? এই যে দেখেন ইট একটা সাবজেক্ট, হিমু একটা সাবজেক্ট। ফাইনাইট ভার্ব থাকে কয়টা? এটাও দুইটা। ফাইনাইট ভার্ব মানে কি? যেটা দেখে টেন্স চেনা যায়। এই যে ওয়াজ দেখে টেন্স চিনছেন, এটাও ফাইনাইট। রিটায়ার্ড দেখে পাস্ট টেন্স চিনছেন, এটাও ফাইনাইট। ক্লজ থাকে কয়টা? এই যে দুইটা, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন একটা অধীন। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝে ফেলছেন আপনি। এইটা নিয়ে আর প্যারেশানি হবে না। তাহলে আমরা মাথায় রাখি কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট থাকে দুইটা, ফাইনাইট ভার্ব থাকে দুইটা,
ক্লজও থাকে দুইটা, যেখানে একটা স্বাধীন আর একটা অধীন। ডান। শারমিন জিজ্ঞেস করছে স্যার তাহলে কোন সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড সেটা সম্পূর্ণ ক্লজ এবং ফাইনাইট ভার্বের উপর ডিপেন্ড করে। অবশ্যই বাবা, অবশ্যই। আচ্ছা, অক্সিজেন সায়ানাইড বলতে স্যার নোট করার সময় দিন। বাবা ক্লাসের মধ্যে নোট করবেন না প্লিজ, হ্যাঁ, জাস্ট ক্লাসটা করতে থাকেন, মানে জাস্ট ক্লাসটা দেখতে থাকেন, পরে একটু নোট করেন, হ্যাঁ, এটা আপনাদের জন্য বেটার হবে আর কি। চম্পা আইরিন বলতেছেন সব দুইটা, হ্যাঁ সব দুইটা, কিন্তু চম্পা আইরিন একটা ঝামেলা আছে বাবা, এইখানে যেমন ক্লজ দুইটা, সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, হ্যাঁ, কম্পাউন্ডেও সেরকম। দেখেন কম্পাউন্ডের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি? আচ্ছা, কম্পাউন্ডে যাওয়ার আগে আপনাদেরকে আমরা কোঅর্ডিনেট কনজাংশন গুলো লিখে দিচ্ছি। কোঅর্ডিনেট কনজাংশনস। এখন বলতে পারেন ভাইয়া আপনি না একটু আগে লিঙ্কিং ওয়ার্ড লিখলেন, ওগুলো কি ছিল? হ্যাঁ, আমরা যেগুলো লিখছিলাম এগুলো ছিল সাবঅর্ডিনেট কনজাংশন, আর এখন আমরা যেটা লিখতেছি এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশনস। এই কোঅর্ডিনেট কনজাংশনস গুলোকে মনে রাখবেন কিভাবে? এইভাবে, এফ এ এন বি ও ওয়াই ই এন এস, ফ্যান বয়েজ। তাহলে ফ্যান বয়েজ এই শব্দটার মাধ্যমে আপনি কোঅর্ডিনেট কনজাংশন গুলোকে মনে রাখতে পারেন, যেখানে এফ দিয়ে বোঝায় ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, ই দিয়ে এলস এবং এস দিয়ে সো। ঠিক আছে, ঝামেলা শেষ। এম কে, আচ্ছা এম কে এটা কি টাই নাকি টয় জানি না, কি লিখছেন। উনি জিজ্ঞেস করতেছেন স্যার এলস কি কোঅর্ডিনেট কনজাংশন? জি বাবা, এলস হলো কোঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, আমাদের এক ভাই অ্যান্ড বাট নট বলতেছেন, হ্যাঁ এইখান থেকে আমরা অ্যান্ড বাট, এই যে অ্যান্ড বাট অর বলতেছেন আর কি, হ্যাঁ অ্যান্ড বাট অরটাকে আমরা লাইফে সবচেয়ে বেশি ব্যবহার পেয়েছি। হ্যাঁ, মাথায় রাখবো আমরা এই কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স পাই। আমরা কোন ধরনের সেন্টেন্স পাই? কম্পাউন্ড সেন্টেন্স পাই। আর এখানে আমরা যেটা মাথায় রাখবো, সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাই। তাহলে একটা সেন্টেন্স কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, হ্যাঁ এইটা বোঝার বেস্ট টেকনিক হচ্ছে লিঙ্কার দেখে চেনা। তাহলে আপনি এই লিঙ্কারটা তো ইজিলি মাথায় রাখতে পারবেন। হ্যাঁ, এই যে লিঙ্কিং ওয়ার্ড গুলো, ফ্যান বয়েজ, এইটা আপনার ইজিলি মাথায় থাকবে, এটা ইজিলি মাথায় রাখতে পারেন। আচ্ছা, সাদমান জিজ্ঞেস করতেছে এলস কিভাবে? আপনি শিওর? জি আমি আমি নট অনলি শিওর, মোর দেন শিওর, দ্যাট ইউ ক্যান সে ওভার শিওর। আচ্ছা, যারা এটা নিয়ে পেরেশানিতে আছেন, আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম, আপনাদেরকে আমি একটা প্রশ্ন দেখাই। আমি জানি কয়েকজন প্রশ্ন করবেন, এই জন্য আমি রেফারেন্স সহ নিয়ে আসছি। এই যে দেখেন এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, এই সেন্টেন্সটা, এই কোয়েশ্চেনটা 40 বিসিএস, 40তম বিসিএস এ আসছে। আমি 2017 সাল থেকে বিসিএস এর ক্লাস নিচ্ছি, হ্যাঁ স্টিল ফ্রিলি এবং রিটেন পড়াচ্ছি বিসিএস এর। তো 40তম বিসিএস এ এই প্রশ্নটা আসছে। দেখেন, ইউ মাস্ট নট বি লেট এলস ইউ উইল মিস দ্য ট্রেন। উই মাস্ট নট বি লেট, হ্যাঁ আমরা অবশ্যই দেরি করব না, অন্যথায় আমরা ট্রেনটা মিস করব। এটা 40তম বিসিএস এ আসছিল। দিস ইজ আ ড্যাশ সেন্টেন্স, তো এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবেই না। ঠিক আছে, এটা কি সেন্টেন্স? এইটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা স্বাধীন ক্লজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা স্বাধীন ক্লজ থাকে, খেয়াল করেন। উই মাস্ট নট বি লেট, আমরা অবশ্যই দেরি করব না, এটা একটা স্বাধীন ক্লজ। উই উইল মিস দ্য ট্রেন, এইটাও একটা স্বাধীন ক্লজ। এই যে দুইটা স্বাধীন ক্লজকে যুক্ত করছে কে? এলস। এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এই আমি কমপ্লেক্স লিখলাম কেন? সরি, কম্পাউন্ড সেন্টেন্স, এটা কমপ্লেক্স হবে না, বলছি কম্পাউন্ড লিখছি কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে মাথায় রেখেন এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই যে দেখেন হয়ে গেছে, হবে না মানে
ওর বাবা হবে, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন 40 BCS এ আসছে। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবেন, আপনি তখন ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন সমাধান করতে পারবেন। হ্যাঁ, আপনি তখন BCS এর প্রশ্ন সমাধান করতে পারবেন, অনেক প্রশ্ন সমাধান করতে পারবেন। কমপ্লেক্স বাবা ওইটা ওই আবেগে দাগায় ফেলাইছি আর কি, বুঝছেন, আবেগে আবেগে বলছি কিন্তু দাগাইছি একটা, বুঝছেন। এটা বয়স কম হলে এরকম হয় অনেক সময়। আচ্ছা ঠিক আছে, দেখলাম আপনারা আসলে কি করেন, বুঝছেন। তাহলে আমরা বলছিলাম কি, এটা কম্পাউন্ড সেন্টেন্স, নট কমপ্লেক্স। আচ্ছা ধন্যবাদ। তাহলে দেখেন এটা কিন্তু কমপ্লেক্স না, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি আমার আর এই যে এলস কি এটা নিয়ে আর বারবারই তো আমি বলি, ঠিক আছে। স্যার শ্যাল উইল এগুলো কি ফাইনাইট ভার্ব? ডেফিনেটলি এগুলো ফাইনাইট ভার্ব, তবে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে সেটা ফাইনাইট নাকি নন ফাইনাইট এটাও বোঝা যাবে। হ্যাঁ, তাহলে আশা করি এটা চিনে ফেলছেন। আমরা ফ্যান বয়েজ, তবে আপনারা দেখবেন আপনাদের স্কুল লাইফে এন্ড বাট অর দিয়েই মনে করেন 99.99% এর কাজ শেষ করে দিতে পারবেন। শরীফুল ইসলাম ভাই, থ্যাংক ইউ ভাই, ভালোবাসা অবিরাম, জাজাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আসেন এইবার আমরা চলে যাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্স। হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? দেখেন যেই সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আই রিপিট, কয়টা থাকবে বাবা? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এর মাঝখানে ফ্যান বয়েস থাকবে, সেটাই কম্পাউন্ড সেন্টেন্স। আমরা একদম সহজে বলতেছি আর কি। হ্যাঁ, এলস এর মিনিং কি? এখানে এলস এর মিনিং ছিল ভাই অন্যথায়। দেখেন একই শব্দ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মিনিং হয়। যেমন দেখেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। হ্যাঁ, একই শব্দ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মিনিং দেয়। যেমন আমি যদি আপনাকে এইভাবে বলি, ডোন্ট খাও মি বাই দিস খাও, খেয়াল করেন একই শব্দ ভিন্ন ভিন্ন মিনিং দিতে পারে তো বাবা, আপনারা কি জন্য ডরান? এত ভয়ের কোনো কারণ নাই তো। এইখানে খাও শব্দটা হলো একটা ভার্ব, এইখানে খাও শব্দটা হলো একটা নাউন, এইখানে কাউ মানে হলো ভয় দেখানো। একই শব্দ ভিন্ন ভিন্ন মিনিং হয় না হয়তো। আর এখানে কাউ মানে হচ্ছে গরুর বান্ধবী, গাভী, ষাঁড়ের বান্ধবী আর কি, ষাঁড়ের বান্ধবী আবার বললেন না, ঠিক আছে। তাহলে ডোন্ট খাও মি বাই ইওর খাও বা বাই দিস খাও, এই গরু দিয়ে আমার ভয় দেখানো। ধরেন আমি হাতে গরু নিয়ে যাচ্ছি আর কি, ধরেন আমি একজন রাখাল আর কি, কাউ বয়। তা আমি করলাম কি, একটা গরুর গলায় রশি টসি লাগায় টেনে নিয়ে যাচ্ছি ক্ষেত দিয়ে। এই সময় আমার একটা ভাগ্না ভাগ্নি কেউ একজন আসতেছে, তখন আমি ভয় দেখাচ্ছি তার, এই মামা এই গরু দিয়ে তোমারে গুতা দেওয়াইলাম, গরু ধর ওরে ধর। তখন সে পিচ্ছি বলতেছে, মামা 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 প্লিজ ডোন্ট খাও মি বাই দিস কাউ, এই গরু দিয়ে আমারে ভয় দেখান না, গরু দেখলে আমার জানি কেমন কেমন লাগে। দেখছেন একই শব্দ ভিন্ন ভিন্ন রকম আচরণ করতেছে। আরেকটা বিষয় বলি, হ্যাঁ, আরেকটা বাক্য বলি। বর্তমানের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতে চায় না, বুঝছেন। আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি বাজারে গেলে, এটা 2003-4 সালের ঘটনা বলতেছি আর কি, আমার চাউল ডাল কিনতে বললে আমি কি করতাম জানেন? 5 কেজি চাউল কিনতে দিছে, আমি ওইখান থেকে 1 পোয়া চাল কম কিনছি। আমার আব্বা আম্মা জীবনে টেরও পায় নাই কেন কম কিনছি, এটা আগে শুনুন, যেটা চুরি আর কি। মাছ কিনতে দিছে ধরে নেন 2 কেজি 1.5 কেজি, ওইখান থেকে আমি 20 টাকার কম নিছি আর কি, একটু ছোট সাইজের মাছ নিছি আর কি। দেখা গেছে ওইখান থেকে 20-30 টাকা বেঁচে গেছে। এরপর আমরা করতাম কি, আমরা সেবা প্রকাশনী, প্রজাপতি প্রকাশনী এগুলোর বই পড়তাম। বাবারে বই পড়তে হবে। এই কিছুদিন আগে রকিব হাসান স্যার মারা গেল, আমার খুব ফেভারিট একজন লেখক, 3 গোয়েন্দা, তার 3 গোয়েন্দা আমি অনেক পড়ছি। আপনারা বই পড়েন না, বই না পড়লে অনেক শব্দ শিখতে পারবেন না। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম আর কি, একটা শব্দ বলি আপনাদেরকে আর কি। দেখেন বাংলায় একটা কথা আছে, হরি, বাংলা একটা বাক্য আছে দেখবেন, হরির উপর হরি দেখা যায়, হরিকে দেখে হরি হরিতে লুকায়। যে আমি লিখে দিচ্ছি দেখেন, হরির উপর হরি দেখা যায়, হরির উপর হরি দেখা যায়, হরিকে দেখে হরি, হরিকে দেখে হরি হরিতে লুকায়। এইবার দেখেন বাংলা ভাষায় এই ঘটনা ঘটে, ঠিক আছে। ঘটনাটা কি দেখেন, প্রথম হরি মানে হচ্ছে পদ্ম ফুল, দ্বিতীয় হরি মানে হচ্ছে ব্যাং। একটা পদ্ম ফুলের উপরে একটা ব্যাং বসেছিল। এরপরে দেখেন দ্বিতীয় যেই হরি, এটা হলো সাপ। এই ব্যাংটাকে দেখে সাপ চিন্তা করতেছে, ও আজকে কঠিন খাওয়া দাওয়া হবে, বুঝছেন। মানে ব্যাংকে দেখে সাপ চিন্তা করতেছে। সাপ যখন ব্যাঙের দিকে যাইতেছে, তখন সেই হরিকে দেখে, হরি মানে ব্যাং, হরিতে লুকায়, পানিতে গিয়ে লাফ দিয়ে পড়ে। আপনারা দেখবেন এখন তো বাবা চ্যাট জিপিটি, গুগল, অনেক মানে গুগলের যুগ। আমি তো মজা করে মাঝে মাঝে আমাদের এই যে স্টুডেন্টদেরকে, ভাই বোনদেরকে বলি যে বাবা এখন তো বাবা বগলের যুগ নাই। বগলের যুগ মানে বুঝছেন তো, ওই যে আমরা মাস্টার মশাই বাইরে থেকে আসতাম ক্লাসে, এই শিক্ষার্থীরা কেমন আছো, হ্যাঁ, এরপরে বগলের নিচ থেকে বই বাইর করে বগলে মানে বইয়ে যা আছে তাই পড়াইতো। এখন তো গুগলের যুগ আসছে রে বাবা।
এই যে আমি লিখছি আপনি সার্চ দেন না, দেয়ার আর লট অফ সেন্টেন্সেস, হাজার হাজার বাক্য আছে, সার্চ দিলেই পাবেন। দেখছেন এরকম এরকম অনেক কিছু লেখা যাবে। যেমন আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন দেখাই, আপনারা আমাকে আরেক দিকে টাইনা নিয়ে গেছেন। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, একটা ভয়েস চেঞ্জিং আসছিল অ্যাডমিশন টেস্টে, এটা ছিল এরকম, এটা আরেকদিন বলবো। খ্যান 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 বলছিল মেক ইট প্যাসিভ, মেক প্যাসিভ। তো এইটারে প্যাসিভ দেখা তো অনেকে ম্যাসিভ শক খায় গেছে। হ্যাঁ আমরা কথা বলবো, এগুলো পরে কথা বলবো, আপাতত এগুলো দরকার নাই। খ্যান 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 ভয়েস চেঞ্জিং আসছে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আসি আমরা। হ্যাঁ কনভার্ট সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে দুইটা স্বাধীন ক্লজ থাকবে। স্বাধীন ক্লজ কয়টা? দুইটা। এরপরে ফ্যান বয়েস, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, এলস, অর সো কিছু একটা থাকবে, আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। যেমন হিম রিটায়ার্ড, এতটুকু বললে মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পায়, তাহলে বাবা এটা কি? স্বাধীন ক্লজ। ইট ওয়াজ 1997, এটা বললেও মনের ভাব প্রকাশ পায়, স্বাধীন ক্লজ। তাহলে এই যে দুইটা স্বাধীন ক্লজ, মাঝখানে ফ্যান বয়েজের এ দ্যাট ইজ এন্ড আসছে, সুতরাং দিস ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। আই থিঙ্ক বুঝা ফেলাইছেন। চেনার উপায়, সাবজেক্ট থাকে দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, ক্লজও দুইটা। পার্থক্য কি? পার্থক্য হইতেছে দুইটা ক্লজের দুইটাই স্বাধীন হইতে হবে, এবং মাঝখানে ফ্যান বয়েজ এই মামুর ব্যাটারে থাকা লাগবে। যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে তো সেটা কম্পাউন্ড হবে না। ওকে, এতটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে কি না? থাকলে বলেন। আচ্ছা শরীফ সাহেব, একদম ক্লাসের শেষের দিকে মনে করাই দিয়েন, আমি এটাকে ভয়েস চেঞ্জ করেও দেখাবো, অর্থটাও বলে দেবো, ঠিক আছে? এটা ক্লাসের শেষের দিকে বলবো আমি। এতটুকু আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার ডন্টের পরে কিউ লিখছে? কি লিখছেন? ওই লিখছিলাম, এই দেখছেন তাহমিদ লিখছে, স্যার বুঝি না কখন মনের ভাব পুরোপুরি প্রকাশ পায়, কাম সারছে। নো নেমস লিখছে, কখন মনের ভাব প্রকাশ পায় উনি বুঝেই নাই। আপনি এক কাজ করেন, আমাদেরকে দাওয়াত দেন, আমরা গিয়ে বুঝছেন আপনার কাছে মাঝে মাঝে খাইতে যাবো, তবে ইনডিরেক্টলি অন্যভাবে বুঝাবো আর কি, আপনি বুঝে ফেলাবেন। হ্যাঁ সহজ কথা বলি বাবা, নো নেমস, আমি জানি না আপনার নামটা আসলে কি, এটা আপনি না বুঝলেও হবে। আপনি দেখবেন সামনে লিঙ্কার আছে কিনা, লিঙ্কার থাকলে অধীন, তুলে দিলে স্বাধীন, ঝামেলা শেষ, ঠিক আছে? এইবার আসেন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে চলে যাব। আমরা এখন চেঞ্জিং এ যাব, তো আমরা আরেকবার আসি। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটাই সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটা স্বাধীন একটা অধীন ক্লজ থাকে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স কোনটা? যে সেন্টেন্সে দুইটা স্বাধীন ক্লজ থাকে এবং মাঝখানে ফ্যান বয়েস থাকে। চেনার উপায়, এবার পার্থক্যটা দেখেন, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা, কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ডে গিয়ে সাবজেক্ট হয় দুইটা। তাই আপনি যখন সিম্পল থেকে কমপ্লেক্স করবেন, তখন আপনাকে একটা সাবজেক্ট আমদানি করতে হবে। উল্টা দিকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে আপনি যখন সিম্পল করবেন, তখন একটা সাবজেক্টকে রাখবেন আর একটা তাড়ায় দিবেন। ওকে আচ্ছা এবার একটু দেখেন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটাই থাকবে, কিন্তু কমপ্লেক্সে কটা থাকবে? দুইটা। আপনি যখন সিম্পল থেকে কমপ্লেক্সে যাবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাবা, হ্যাঁ জগন্নাথ থেকে MNELT। আচ্ছা খেয়াল করেন, এই আপনি যখন ফাইনাইট থেকে আপনি যখন সিম্পল থেকে কমপ্লেক্সে যাবেন, সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটা, কিন্তু আপনি যখন কমপ্লেক্সে যাবেন, একটা তো থাকবেই, আপনাকে আরেকটা আমদানি করতে হবে। অন্যদিকে কমপ্লেক্স থেকে যখন সিম্পলে আসবেন, একটা ফাইনাইট ভার্বকে রাখবেন, আরেকটারে তাড়ায় দিবেন। তাড়ায় দেওয়া মানে তখন ফাইনাইটটাকে নন ফাইনাইট বানাবেন। কিভাবে বানাবেন আমরা দেখব। হ্যাঁ আচ্ছা এইবার দেখেন, সিম্পল সেন্টেন্সে একটাই স্বাধীন ক্লজ থাকে, কিন্তু যখন কমপ্লেক্স বানাবেন, তখন স্বাধীন ক্লজ একটা, অধীন ক্লজ একটা থাকবে, ঠিক আছে? এই জন্য কমপ্লেক্স থেকে সিম্পল করতে যাওয়াটা আমাদের অনেক সময় কঠিন মনে হয়, কিন্তু কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করেন, সাবজেক্ট সংখ্যা সেম, ফাইনাইট ভার্বের সংখ্যা সেম, ক্লজের সংখ্যাও সেম, শুধু অধীন ক্লজটারে স্বাধীন বানাইতে হয়। সেটা কিভাবে? আমরা তো বলছি লিঙ্কার তুলে দিলেই অধীনটা স্বাধীন হয়ে যায়, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছেন ইনশাল্লাহ। এইবার আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জিং এ চলে যাব। আপনাদের এখানে এক্সাম্পল দেয়া আছে, হ্যাঁ এখানেও দেয়া আছে। আমরা রুল 1-এ চলে যাব। এই রুল 1 থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, আপনাদের জন্য আমি এখানে প্রশ্ন দিয়েও রাখছি। এই যে দেখেন, ঢাকা বোর্ড 2024 দো দিয়ে প্রশ্ন আসছে, ময়মনসিংহ বোর্ড 2024, সিলেট বোর্ড 2024 প্রশ্ন আসছে। তাহলে আমরা আপনাদের বোর্ড স্ট্যান্ডার্ডে যেভাবে প্রশ্ন আসবে আমরা সেটাও দেখব, সমাধান করব। ইভেন BCS এ বা অন্য কোথাও যদি কোশ্চেন আসে, সেটা আপনার কাছে আরো সহজ হবে, কারণ আপনি যখন SSC তে এই প্রশ্নগুলোর উত্তর লেখেন,
আপনাকে জাস্ট প্রশ্ন লিখে দেয়, উত্তর আপনার লিখতে হয়। বুঝতে পারছেন? আর বিসিএস এ কি হয়, অ্যাডমিশনে কি হয়, ওনারা প্রশ্নের সাথে সাথে উত্তরও লিখে দেয়, সঠিকটা চুজ করতে হয়। তার মানে কি জানেন, আপনি যখন এই টপিকটা পড়বেন, আপনি বিসিএস বলেন, ভার্সিটি অ্যাডমিশন বলেন, সব প্রশ্ন সমাধান করতে পারবেন। চিন্তা করা যায়? আচ্ছা আসেন তাহলে আমরা রুলে চলে যাব। তাহলে ভুল ছেড়ে রুলে যাই, আসেন আমরা একটু দেখা নেই। ওকে, আচ্ছা আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখন দেখাবো। এই ফ্যাক্টটা আপনি যদি দেখেন, সেক্ষেত্রে আপনার লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরসের যেই প্রবলেমগুলো আছে সেই গ্যাপগুলো সলভ করতে পারবেন, কমপ্লিটিং সেন্টেন্সও পারবেন। বাট সমস্যা হলো আপনাদের সিলেবাসে কমপ্লিটিং নাই, এই সিলেবাসে কমপ্লিটিং নাই, বাট ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যখন যাবেন, সেকেন্ড ইয়ারে যাবেন, তখন পাবেন। তো এখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গিয়ে আমাদের যেটা কাজে লাগবে সেটা হলো অলদো, দো, আর এটার আরেকটা সমার্থক হচ্ছে গিয়ে অল বি ইট, অল বেইট বা অল বিট না কিন্তু, হ্যাঁ। আচ্ছা ওকে ডিয়ার, তাহলে আমরা একটু খেয়াল করব, মনোযোগ সহকারে দেখব। হ্যাঁ খুব মনোযোগ সহকারে দেখেন। স্যার রেকর্ড ক্লাসটা দিয়েন। হ্যাঁ বাবা, রেকর্ড ক্লাস তো পাবেনই। এবার দেখেন, এর আগে একটা অংশ থাকবে, এর পরে একটা অংশ থাকবে। দো অলদো যদি মাঝখানে থাকে, আগে একটা অংশ থাকবে, পেছনে একটা অংশ থাকবে। আবার দো অলদো তার পরের অংশকে নিয়ে সামনেও চলে যেতে পারে। হ্যাঁ, মাথায় রাখবেন, এর সামনে থাকবে একটা ক্লজ, এর পেছনে থাকবে আরেকটা ক্লজ। যারা লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরসে ভুল করেন, হ্যাঁ এটা একটু মাথায় রাখেন, আপনাদের জন্য প্রবলেম সলভ হয়ে যাবে। দো অলদো অল বি ইট বাংলা হলো যদিও। এক্ষেত্রে প্রথম ক্লজটা যদি কারণ প্রকাশ করে, দ্বিতীয় ক্লজটা ফলাফল প্রকাশ করবে। ঠিক উল্টোও হতে পারে, প্রথম ক্লজটা যদি ফলাফল প্রকাশ করে, তাহলে দ্বিতীয় ক্লজটা কারণ প্রকাশ করবে। এখানে আপনাকে খুব মনোযোগ সহকারে যেটা মাথায় রাখতে হবে, যদি প্রথম ক্লজটা পজিটিভ কোনো ধারণা দেয়, তাহলে দো অলদোর সাথে বা পরে যেই ক্লজটা থাকবে সেই ক্লজটা নেগেটিভ ধারণা দেবে। যদি আগের অংশটা নেগেটিভ কোনো ধারণা দেয়, তাহলে পরের অংশটা পজিটিভ ধারণা দেবে। খেয়াল করেন কিন্তু, এভাবে আপনি লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর কভার করতে পারবেন। এভাবে আপনি লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর কভার করতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে দো অলদো হচ্ছে এমন এক ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরস, কানেক্টর আর লিঙ্কিং ওয়ার্ড যদিও পার্থক্য আছে, হ্যাঁ আরেকদিন বলবো, যাদের কাজ হচ্ছে দুটো বিপরীত ধর্মী আইডিয়াকে যুক্ত করা। আগেরটা পজিটিভ হলে পরেরটা নেগেটিভ, আগেরটা নেগেটিভ হলে পরেরটা পজিটিভ। সো আসেন আমরা একটু দেখে নেই, আমরা এক্সাম্পলে চলে যাই। আপনাদেরকে বলেছিলাম এক্সাম্পলের সমার্থক শব্দ হচ্ছে ভিজ। যেমন কমপ্লিটিং সেন্টেন্স দিলে এরকম অনেক সময় দিত, এখন আর দিচ্ছে না, আপনাদের সিলেবাসে নাই। ধরনের লেখা থাকলো এরকম, অলদো হি স্টাডিড হার্ড, যদিও সে কঠোর পড়াশোনা করেছে। এবার আপনাকে বললো যে সেন্টেন্সটা কমপ্লিট করো। খেয়াল করেন, যদিও সে কঠোর পড়াশোনা করেছে, এবার আপনাকে বললো যে সেন্টেন্সটা কমপ্লিট করো তো। তাহলে আপনি কি করতে পারেন, আপনার কাজ হচ্ছে দেখতে হবে হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করছে। বাবা, কঠোর পড়াশোনা করা এটা কি নেগেটিভ কোনো কাজ? না, এটা নেগেটিভ না, এটা একটা পজিটিভ কাজ। তাহলে কঠোর পড়াশোনা করছে, এটা একটা পজিটিভ কথা। আপনাকে যখন বলবে এই বাক্যটা কমপ্লিট করো, আপনাকে তখন পরের অংশটা নেগেটিভ লিখতে হবে। এই নেগেটিভ মানে কি নটযুক্ত বাক্য? নো, এই নেগেটিভ বলতে হচ্ছে নেতিবাচক কথা বলা হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো, যদিও সে পড়াশোনা করছে খুব খুব বেশি বেশি, হি ফেইলড ইন দা এক্সাম। এই যে দেখেন, তাহলে একটা মানুষ পরীক্ষায় ফেল করছে, এটা একটা নেগেটিভ কথা। মানুষটা কঠোর পড়াশোনা করছে, পজিটিভ কথা। এই যে একটা নেগেটিভ একটা পজিটিভকে যুক্ত করছে কে? অলদো। অনেক সময় যেটা থাকে, আপনার এই জায়গাটাতে গ্যাপ থাকে। আপনার কি করা হয়, যে এই জায়গাটাতে গ্যাপ রাখা হয়, বুঝছেন? আপনাকে বলতে পারে যে এইখানে কোন ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর বসে। তো আমরা দেখতেছি একটা মানুষ পড়ছে অনেক, নাম্বার পাইছে অনেক কম কম, একদম কম, ফেল করে ফেলাইছে। তাহলে পজিটিভ নেগেটিভ যুক্ত করবে কিডা? দো আর অলদো। আপনি এখানে চাইলে অল বি ইট লিখতে পারেন। এই বাক্যটাই আমরা বাবা এইভাবে লিখতে পারি। কেমনে লিখতে পারি? হি ফেইলড
ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল, অলদো, যদিও, হি স্টাডিড হার্ড। ডিফারেন্সটা হচ্ছে আমরা যখন দো অলদো অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডটা সামনে লিখি তখন প্রথম ক্লজের পর কমা দিতে হয়, আর যদি মাঝখানে লেখেন তখন কমা দিতে হবে না। এইখানে আপনাদের কি মনে আছে নাকি মনে করাই দিব? এই প্রথম ক্লজটা কি ক্লজ? এইটা ছিল অধীন ক্লজ। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো স্বাধীন ক্লজ। এইখানে আমরা স্বাধীন ক্লজটাকে আগে লিখেছি, দেখেন, অধীন ক্লজটাকে পরে লিখেছি। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। বাস জাস্ট যদি এটা মাথায় থাকে, হি কুড নট সাকসিড ইন, হ্যাঁ, ইন দ্য এক্সামিনেশন হি কুড নট সাকসিড ইন লাইফ দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, যে কোনো ভাবে দিতে পারেন। ওকে, ইভেন দেখেন সামনের অংশ পাস্ট টেন্স, পরের অংশ ফিউচার টেন্সও হইতে পারে। যেমন আপনি বলতে পারেন যে আপনার এক বন্ধু অনেক পড়াশোনা করছে, পরীক্ষাও দিয়ে দিছে, রেজাল্ট দিবে 5 দিন পর, আপনার ড্যাম শিওর ও ফেল করবে। খেয়াল করেন, আপনি কিন্তু জানেন আপনার বন্ধু অনেক পড়াশোনা করছে, পরীক্ষাও দিয়ে দিছে, রেজাল্ট এখনো দেয় না, 5 দিন পর রেজাল্ট দিবে। আমরা অনেক সময় বলতে পারি না যে হি উইল ফেল, সে ফেল করবে, যদিও কঠোর পড়াশোনা করছে কিন্তু ফেল করবে। আপনার এখানে টেন্স কোনো বিষয় না, পুরোটাই হচ্ছে সেন্স। অলদো মাঝখানে দেয়া যায়, 100% যাবে না কেন? দো অলদো দুটোই মাঝখানে দেয়া যায়, ঠিক আছে। আপনি যদি ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের গ্রামার গুলো পড়েন তখন তারা বলবে, দেখবেন অলদো ইজ মোর ফর্মাল দ্যান দো। অলদো শব্দটা দোর চাইতে বেশি ফর্মাল। ওকে, নেগেটিভ মানে স্বাধীন কেন? এই আমি আমি নেগেটিভ মানে স্বাধীন কেন মানে কি? নেগেটিভ বলতে অর্থের দিক থেকে নেগেটিভ হবে, স্বাধীন অধীন তো এটা তো কোনো ফ্যাক্ট না। ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এইবার আসেন আমরা এখন এগুলোকে দিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব। আপনাদের সাথে আরেকটা তথ্য একটু দেখাবো, খেয়াল করেন। আজকের ক্লাসটার সাথে প্রত্যেকটা ক্লাস রিলেটেড, ঠিক আছে, আজকের ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাস রিলেটেড। আপনারা যারা প্রোনাউন পড়েছেন তারা পড়ে আসছেন যে প্রোনাউনের অনেকগুলো ফর্ম হয়, এর মধ্যে আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ কিছু ফর্ম লিখতেছি। হ্যাঁ, যেমন দেখেন, আপনি জানেন আই হলো সাবজেক্টিভ, মি হলো অবজেক্টিভ, মাই হলো পজেসিভ। হ্যাঁ, আরো আছে কিন্তু আমি সেটা লিখলাম না। যেমন রিফ্লেক্সিভ হলো মাই সেলফ, ডাবল পজেসিভ হচ্ছে মাইন। যাচ্ছি না আমরা? হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন উই, আস, আওয়ার। এরপরে খেয়াল করেন ইউ, ইউ, ইওর। তো আমরা আপাতত অবজেক্টিভটাকে বাদ দিচ্ছি। হ্যাঁ, আমরা হি থেকে চলে যাচ্ছি হিজ, শি থেকে চলে যাচ্ছি হার, দে থেকে চলে যাচ্ছি দেয়ারে। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা এখন সরাসরি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন সরাসরি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। এইখানে আপনাদেরকে আমি শুরুতে একটা ইন্টারেস্টিং তথ্য দেই। আমরা বোর্ডের কতটুকু অংশ নেব? এই যে এতটুকু অংশ হলো আমাদের সিম্পল সেন্টেন্স, এতটুকু হলো কমপ্লেক্স, পরেরটা হলো কম্পাউন্ড। হ্যাঁ, আচ্ছা, দেখেন একটু খেয়াল করেন। আমরা একটু টেকনিক্যালি দেখি। এইটা হলো আমাদের কমপ্লেক্স। আহা, হয় না কেন? এটা আমাদের কমপ্লেক্স, এটা কম্পাউন্ড, আর এটা সিম্পল। হ্যাঁ, এইবার আসেন আমরা কত সহজে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি, জাস্ট একটা নজর দেখলেই বুঝতে পারবেন। এটা হলো কম্পাউন্ড, কম্পাউন্ড, এই হলো আমাদের কমপ্লেক্স, আর এই হচ্ছে আপনাদের সিম্পল। আবার সিমপ্লেক্স বলেন না, সিম্পল। খেয়াল করেন, হ্যাঁ, আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি সবসময় কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ডে নেবেন। প্রশ্ন হচ্ছে কমপ্লেক্স থেকে কেন নিব? কারণ কমপ্লেক্স থেকে যদি করেন তাহলে আপনার সারা জীবন বুঝতে সুবিধা হবে। ওকে স্যার, রুল দেন। বাবা, রুল দিচ্ছি তো।
এই এতক্ষণ বেসিক দেখছেন, এবার রুলে যাচ্ছি আমরা। এবার যে কোনো রুল দিলে আপনি ইজিলি কভার করতে পারবেন। আচ্ছা, প্রথমে দেখেন আপনার এখানে থাকবে অলদো, আমি ছোট করে লিখতেছি, অলদো অথবা দৌ যুক্ত অধীন ক্লজ। তাহলে প্রথমে থাকবে দৌ বা অলদৌ যুক্ত অধীন ক্লজ। কেন অধীন ক্লজ? কারণ আমরা জানি যার সামনে লিঙ্কার থাকে সেটা অধীন ক্লজ হয়। প্লাস তার সাথে আপনাকে লিখতে হবে স্বাধীন ক্লজ। তো দো অলদো যুক্ত অধীন ক্লজকে আমরা যখন কম্পাউন্ডে নিব তখন আমাদের স্বাধীন ক্লজ বানাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, দো অলদোটাকে তুলে দিব। দো অলদোটারে তুলে দিলেই সেটা কি হয়ে যাবে, স্বাধীন ক্লজ। প্লাস আপনাকে লিখতে হবে বাট, আর আরেকটা স্বাধীন ক্লজ তো দেয়াই থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, কিন্তু আমরা দো অলদো যুক্ত অধীন ক্লজ পাবো, এইটাকে আমরা কম্পাউন্ডে নিয়ে গিয়ে দো অলদো তুলে দিলেই স্বাধীন। সিম্পল, যেই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি প্যারেশানি ফিল করি আর কি, এইখানে আপনার কাজ হচ্ছে আপনাকে লিখতে হবে ডেসপাইট। হ্যাঁ, আপনি এখানে লিখবেন ডিসপাইট অথবা ইন স্পাইট অফ। তারপরে আপনাকে লিখতে হবে পিসি। এখন অনেকে প্রশ্ন করবে যে সুমন ভাই পিসি কি? এই পিসি মানে হলো পজেসিভ কেস। এই পিসি মানে আবার প্রিয়াঙ্কা চোপড়া বললেন না, ঠিক আছে? এটা প্রিয়াঙ্কা চোপড়া না, এটা পজেসিভ কেস। এরে কেউ কেউ বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই আই এর পজেসিভ কেস কি মাই, উই এর পজেসিভ কেস আওয়ার, ইউ ইয়োর, হি হিজ, শি হার, দেই দেয়ার, এটা মাথায় রাখেন। ঠিক আছে? প্লাস যেই ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, প্লাস বাকি অংশ লিখবেন, এরপরে একটা কমা দিবেন, দিয়ে লিখবেন স্বাধীন ক্লজ। জাস্ট প্রথমটা মনোযোগ সহকারে দেখেন, এরপরে সারা জীবন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে আপনি ইজিলি সাইজ করতে পারবেন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো এই ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এই শব্দটার বাংলা হবে সত্ত্বেও। এখন আমাকে জাস্ট আপনারা দুইটা বাক্য লিখতে দিবেন, আমার দুটো বাক্য দেখার পর দেন আপনারা কথা বলবেন, নট বিফোর, আগে বলা যাবে না। খেয়াল করেন, খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আমি দুইটা বাক্য লিখতেছি। আমি একটা লিখলাম অলদো, যদিও, হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, হি ডাজ নট গেট স্যালারি, সে বেতন পায় না। তাহলে কোনটা অধীন কোনটা স্বাধীন আশা করি বুঝতে পারছেন। এইবার আসেন, আমি আরেকটা বাক্য লিখতেছি, অলদো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, উই অ্যাভয়েড হিম, আমরা তাকে অ্যাভয়েড করি। আচ্ছা, এই দুইটা বাক্যে টেন্স ছাড়া, অ্যাফার্মেটিভ নেগেটিভ ছাড়া একটা পার্থক্য আছে, দেখি হ্যাঁ কে এই অংশটা ধরতে পারেন। একটা ইন্টারেস্টিং তথ্য পাবেন যেটা আপনাদের বইয়ে নাই, একটা মারাত্মক লেভেলের ইন্টারেস্টিং তথ্য পাবেন যেটা আপনাদের বইয়ে নাই। দেখি ধরতে পারেন কিনা, কুইকলি বলেন। একটা ইন্টারেস্টিং লেভেলের তথ্য পাবেন যেটা আপনাদের বইয়ে নাই, দেখি ধরতে পারেন কিনা। আচ্ছা, একটা মারাত্মক তথ্য দেখেন, আপনারা যদি জাস্ট একটু খেয়াল করেন, দেখেন তো বাবা, এই বাক্যের হি মানে এই ক্লজের হি আর এই ক্লজের হি একই ব্যক্তি নাকি আলাদা? একই ব্যক্তি। হ্যাঁ, আমরা জাস্ট এই রুলটা করি, আমরা 10 মিনিট দেখবো আর কি। হ্যাঁ, কিন্তু আচ্ছা আমি একটু আন্ডারলাইন করি, দেখেন এইটা হলো অধীন ক্লজ, কিন্তু এইটা হলো স্বাধীন ক্লজ।
দেখেন তো অধীন ক্লজ আর স্বাধীন ক্লজের সাবজেক্ট এক নাকি আলাদা? এক এক। এবার আপনি যদি এইখানে দেখেন, এইটা হলো অধীন ক্লজ, এইটা হলো স্বাধীন ক্লজ। এই অধীন ক্লজ এবং স্বাধীন ক্লজের সাবজেক্টে দেখেন এই হি এবং এই উই কিন্তু এক না, আলাদা। তাহলে দেখেন এই হির সাথে এই উই এর মিল নাই, বাট এই হি এবং এই হি দুটো হি কিন্তু এক। খেয়াল করছেন? এই জিনিসটা বইয়ে ব্যাখ্যা পাবেন না, এখানে একটা মারাত্মক ঘটনা আছে যেটা আপনাদেরকে সূক্ষ্ম পার্থক্য দেখানো হয় না। আচ্ছা খেয়াল করেন, এই যে পজিটিভ কেস বা পিসিটা, হ্যাঁ মাথায় রাখবেন এই পজিটিভ কেস, কোনগুলো পজিটিভ কেস আরেকবার মনে করাই দেই, এই যে এগুলোই হচ্ছে পিসি। পিসি কোনগুলো? মাই, আওয়ার, ইওর, হিজ, হার। এই পজিটিভ কেসগুলো বইগুলো আমাদেরকে ঢালাও ভাবে লিখতে বলে, কিন্তু আপনি সবসময় পজিটিভ কেস লিখতে পারবেন না। মাথায় রাখবেন কমপ্লেক্স এর দুইটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে পজিটিভ লিখবেন, আদারওয়াইজ লিখবেন না। তবে তবে বাংলাদেশি বইগুলো অধিকাংশ ক্ষেত্রে তারা সব জায়গায় পজিটিভ লেখে। আবারও বলি, আমরা অনেক বইয়ে দেখতে পাই সবসময় পজিটিভ লেখা হয়, আসলে সবসময় পজিটিভ লেখা যাবে না, লিখলে সেটা রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ হবে। ওকে, আচ্ছা আমরা আরেকটা তথ্য উপরে লিখবো, নাউনের তথ্য, সেটা পরে আসতেছি আমরা। হ্যাঁ আচ্ছা, এইবার আমরা এটাকে জাস্ট সিম্পল বানাবো। তাহলে আমরা কি জানি? আমরা জানি এইটা হলো অধীন ক্লজ, আর এইটা কি বাবা? এইটা হলো স্বাধীন ক্লজ। এইখানে দেখেন দো অলদো যুক্ত আছে, তাই এটা অধীন ক্লজ, এটাতে কিছু নাই তাই স্বাধীন ক্লজ। কম্পাউন্ড বানানো দুনিয়ার সবচাইতে সহজ, সবচেয়ে সহজ। আমরা দো অলদোটা তুলে দিব, দিয়ে এখানে লিখে ফেলবো হি ওয়ার্কস হার্ড বাট হি, এই দুই জায়গাতে হি থাকায় আমরা চাইলে হিটাকে কেটে দিতে পারি। ডাজ নট গেট স্যালারি। এইখানে দেখেন দুটো সাবজেক্ট কিন্তু সেম না, ডিফারেন্ট, তাই তো? এখানে আমরা দো অলদোটাকে তুলে দিব, হি ওয়ার্কস হার্ড বাট উই অ্যাভয়েড হিম। অর্থ কিন্তু সেম হয়ে গেছে। দেখেন জাস্ট একটু খেয়াল করেন, আমরা যখন সিম্পল বানাবো, আমরা জানি সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হয় একটা, ফাইনাইট ভার্ব হয় একটা। তাহলে এখানে সাবজেক্ট আছে দুইটা, আমাদের দরকার একটা। ফাইনাইট ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে ওয়ার্কস আর একটা হচ্ছে ডাজ নট গেট। তাহলে আমরা স্বাধীন ক্লজটা দেখেন, এখানে কিন্তু দুইটা ক্লজ আছে, একটা অধীন একটা স্বাধীন। আমরা স্বাধীন ক্লজটাকে অক্ষত রাখবো। তাহলে এখানে স্বাধীন ক্লজ কোনটা? হি ডাজ নট গেট স্যালারি, এইটাকে অক্ষত রাখবো, ঠিক আছে? আর সামনের যে অংশটা আছে অধীন ক্লজটা, এইটাকে আমরা সাইজ করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইনস্পাইট অফ বা ডেসপাইট লেখা। তাহলে আমরা একটু লিখে ফেলি, ধরেন আমি ডেসপাইট লিখলাম, ডেসপাইট, ডেসপাইট অফ লেখা যাবে না। এইবার আমি কি এখানে পজিটিভ কেস লিখবো নাকি লিখবো না? জাস্ট কমেন্ট করেন তো, সবাই কমেন্ট করবেন। এখানে আমি কি পজিটিভ কেস লিখবো নাকি লিখবো না? কমেন্ট করেন, ইয়েস অর নো, লিখবো নাকি লিখবো না বলেন। এখানে পজিটিভ কেসটা লিখবো নাকি লিখবো না? কমেন্ট করতে হবে। এভরিওয়ান প্লিজ কমেন্ট। এই তো, ধন্যবাদ সাজিয়া আক্তার, মাশাআল্লাহ, রুহুল আমিন ভাই, মীর হাসিন, থ্যাংক ইউ মীর হাসিন, থ্যাংক ইউ। আব্দুর রহমান আলভি, জাজাকাল্লাহ। এই যে আমাদের সাথে শত শত স্টুডেন্টরা ক্লাস করতেছেন, বাট মনোযোগ দিয়ে রাখছেন যারা, ইনশাল্লাহ তারা অনেক অসাধারণ রেজাল্ট করতে পারবেন। যারা ফাঁকিবাজি করছেন তারা একটু, হ্যাঁ তারা একটু প্লিজ পড়াশোনা করেন বাবা, আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, বর্তমানে রেজাল্ট কেমন হচ্ছে দেখছেন তো, ইন্টারের রেজাল্টটা আপনারা কিছুদিন পরে টের পাবেন, কিন্তু ঠিক মতো পড়াশোনা না করলে। আল্লাহর ওয়াস্তে পড়েন। তাহলে আমরা এইখানে এই হিজটা আসলে লিখবো না, লেখার দরকার নাই। তবে বইয়ের মধ্যে দেখবেন তারা নিয়মিত লিখছে আর কি, আপনি চাইলে লিখতে পারেন, বাদও দিতে পারেন, বেটার হলো বাদ দিলে আর কি। আচ্ছা তাহলে আমার পজিটিভ লিখছি, না লিখলেও চলে। এরপর আমরা কি করব? আচ্ছা আমি এটা ডিফারেন্ট একটা কালার দিয়ে লিখে দিই। হ্যাঁ,
ডিফারেন্ট একটা কালার দিয়ে লিখে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে এই হিজটা আমাদের আসলে লেখার দরকারই নাই। কেন লিখবো না? কারণ দুটো সাবজেক্ট সেম। এরপরও যদি মনে চায় আপনি লেখেন, আমি কিছু বলবো না। এবার ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। তাহলে অধীন ক্লজের ভার্ব হচ্ছে ওয়ার্কস, এন্ড ওয়ার্কসিং লেখা যাবে না, আমরা লিখবো ওয়ার্কিং। ডেসপাইট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, এইবার স্বাধীন ক্লজটা লিখে দেন। হি ডাজ নট গেট স্যালারি, সে বেতন পায় না। অন্যদিকে এইখানে দুটো সাবজেক্ট আলাদা, আমাদের এক্ষেত্রে লিখতেই হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা ডেসপাইটও লিখতে পারি, ধরেন আমি এবার লিখলাম ইনস্পাইট অফ। এই আবার ভাইবেন না যে দুটো সাবজেক্ট আলাদা হলে মানে ইনস্পাইট, নো, যে কোনো একটা লেখা যায়। ইনস্পাইট অফ, এইখানে আপনাকে হিজ লিখতেই হবে, কারণ দুটো সাবজেক্ট আলাদা। ঠিক আছে? ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, তার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, উই অ্যাভয়েড হিম, আমরা তাকে অ্যাভয়েড করি। আচ্ছা, এবার একটা ঘটনা হচ্ছে, দেখেন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতেছি। যদি কখনো এরকম দেখেন যে বি ভার্ব মানে অ্যামিজার প্লাস অ্যাজেক্টিভ আছে, সেক্ষেত্রে আপনি ওই অ্যাজেক্টিভটাকে নাউন বানায় দিতে পারবেন। আবারও বলি, যদি বি ভার্ব প্লাস অ্যাজেক্টিভ থাকে, সেক্ষেত্রে আপনি ভার্বের সাথে আইএনজি যোগ না করে নাউন বানায় দিতে পারবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। যেমন ধরেন একটা বাক্য থাকলে এরকম যে দৌ, যদিও, আচ্ছা ডিফারেন্ট কালার ব্যবহার করি, এটাতে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, ডিফারেন্ট একটা কালার নেই। হ্যাঁ, ধরেন আমি লিখলাম দৌ হি ওয়াজ সিক, যদিও সে ছিল অসুস্থ, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, সে ক্লাসে অংশগ্রহণ করেছিল। তাহলে একটু খেয়াল করেন তো বাবা, সে অসুস্থ ছিল, এটা কি অধীন ক্লজ? সে ক্লাসে অ্যাটেন্ড করছে, এটা কি স্বাধীন ক্লজ? এই যে দেখেন অসুস্থ থাকা, তার নেগেটিভ, শারীরিক অবস্থা নেগেটিভ ছিল। আর এই যে দেখেন সে ক্লাসে অ্যাটেন্ড করছে, এটা একটা পজিটিভ কথা, একটা নেগেটিভ একটা পজিটিভ যুক্ত করে ফেলছে। উপরেরটাতে ইনস্পাইট অফ দেন না, যে কোনো একটা দেওয়া যায়। তো আমরা তো বলছি দুটো যে কোনো একটা দেওয়া যায়। এখন দেখেন এই জায়গাটাতে খেয়াল করেন, ওয়াজ একটা বি ভার্ব, তারপর আছে সিক। মজার ব্যাপার হচ্ছে যে আমি এখানে লিখে দিই আপনাদেরকে, সিক শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, যেটার নাউন হলো সিকনেস। এখন কেউ যদি চায় বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আইএনজি যোগ না করে নাউন বানাইতে পারে, তাহলে আপনি এটাকে এইভাবে লিখতে পারবেন। কিভাবে লিখতে পারবেন? এইভাবে, ডেসপাইট হিজ, এই হিজ লিখলেও চলে, না লিখলেও চলে, এটা আপনার ব্যাপার। হ্যাঁ, ডেসপাইট হিজ সিকনেস, তার অসুস্থতা সত্ত্বেও, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। অথবা আপনি যদি চান না ভাই আমি আইএনজি যোগ করব, তাহলে আপনি লিখতে পারবেন ডেসপাইট, এইবার বি ভার্বের সাথে, ওয়াজের সাথে আইএনজি যোগ করেন। ওয়াজ আমরা জানি এম ইজ আর, ওয়াজ আর, এগুলো তো বি ভার্ব, তখন আইএনজি যোগ করলে হবে বিং। এই হিজ না লিখতেও চলে। হ্যাঁ, ডেসপাইট হিজ বিং সিক, তাহলে খেয়াল করেন বিং লিখলে আর সিকনেস লেখা যাবে না, তার অসুস্থ হওয়া সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এটা তো বুঝতে পারতেছেন কি হবে? হি ওয়াজ সিক, বাট হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। আই হোপ স্যার ক্লাস শেষ করেন। আচ্ছা, ক্লাস শেষ করতেছি আমরা, এই তো আর 2-3-4 মিনিট। হ্যাঁ, 2-3-4 মিনিট বাবা। এই যে আমরা যে রুলটা শিখলাম প্রয়োগ করতে পারি কিনা আমরা একটু দেখি। তাহলে আমরা এতক্ষণ যা বলছি মূলত এখানে সেই রুলটাই লেখা আছে, আপনাদের জন্য উদাহরণও দেয়া আছে। এইবার আপনাদের পালা, দেখি আপনারা প্রশ্ন দেখে উত্তরটা বের করতে পারেন কিনা। আমাদের কাছে কমপ্লেক্স চাওয়া